Welcome to my YouTube channel. Here, new updates, businesses, and success stories are created every day. বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইনে অংশগ্রহণকারী সকল ক্রেতা পরিবেশক ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বস, ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না, স্ক্রিন এখনো দেখা যায় না বস, একটু আগে দেখা গেছিল। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই মুহূর্তে ক্লিয়ার বস, ঠিক আছে, আসছে। তো প্রথমে এই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সবাই যার যার অবস্থান থেকে একবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমি আশরাফুল আমিন আপনাদের একজন সহকর্মী হিসাবে আজকের এই প্রোগ্রামের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। খুব বেশিক্ষণ সময় আমি আপনাদের সাথে নেব না, আমি জাস্ট 30 মিনিটের মধ্যে। তার কারণ হচ্ছে যে আমাদের এই সেমিনারটি একটা প্রযুক্তি নির্ভর সেমিনার, এটা দেখাতে আসলে খুব বেশি সময় লাগবে না। 30 থেকে 40 মিনিটের মধ্যে আমি সেমিনারটি শেষ করার চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি যে আপনারা এই সেমিনারটি মনোযোগ সহকারে দেখবেন। তো যাই হোক, যে কথাটি দিয়ে আমি শুরু করতে চাই যে প্রথমেই অংশগ্রহণকারী সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমরা যারা অংশগ্রহণ করেছি ডেস্টিনি 2000 লিমিটেড এর বিপণন পরিকল্পনা সম্পর্কে অবগত হওয়ার জন্য, যার মাধ্যমে আমরা আগামী দিনের আমাদের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা কি হব, সক্ষম হব ইনশাল্লাহ। আমি এটা বিশ্বাস করি যে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা অবশ্যই আমাদের মাঝে যে স্বপ্নটা লালিত অবস্থায় আছে, আমরা যে স্বপ্নটা দেখার চেষ্টা করছি, আমরা যে স্বপ্নটা বোঝার চেষ্টা করছি, সেটা আমরা লালন পালন করতে পারবো বা আমরা সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দান করতে পারবো। আমি আবারও আপনার কাছে জানতে চাচ্ছি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ বস, দেখা যাচ্ছে। ওকে, তো যাই হোক, আমরা নিশ্চয়ই সবাই জানি যে ডেস্টিনি 2000 লিমিটেড 45 লক্ষ মানুষের একটি প্রাণের প্রতিষ্ঠানের নাম। যে প্রতিষ্ঠানটি আমাদেরকে স্বপ্ন দেখা শিখিয়েছিল, যে প্রতিষ্ঠানকে ঘিরে আমাদের মাঝে স্বপ্ন তৈরি হয়েছিল, সেই প্রতিষ্ঠানটির নামই হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। এবং আমরা এটাও জানি, দীর্ঘ 10 বছর অপেক্ষার পর মহামান্য হাইকোর্টের 173/2022 রায় ও নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এই যে প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক কার্যক্রমটা শুরু করেছে, কি কার্যক্রম শুরু করেছে এই বিষয় নিয়ে কিন্তু মাঠ পর্যায়ে একটা বিভ্রান্তি আছে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে শুধু একটিবার অনুরোধ করব যে মহামান্য হাইকোর্টের 173/22 এই রায়ে কি বলা আছে বা কি বলা হয়েছে, আমাদেরকে কোন ধরনের কার্যক্রম করতে বলা হয়েছে, এই বিষয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা কিন্তু রায়ে আছে। আপনারা এই রায়টাকে একটু ফলো করার চেষ্টা করবেন বা আপনারা এই রায়টাকে একটু দেখার চেষ্টা করবেন। এখন অনেকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমরা এই রায়টা কোথায় পাবো? স্ক্রিনে কিন্তু কিছু নেই এখন স্ক্রিনে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে এই রায়টা আমরা কোথায় পাবো। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই রায়টা পাওয়ার জন্য আমরা আমাদের ওয়েবসাইট www.destiny-2000ltd.com এই ওয়েবসাইটে গিয়ে আমরা যদি অ্যাবাউট আছে কোর্ট অর্ডারটা আমরা দেখি, সেখানে কিন্তু এই 173/2022 আমরা আপলোড করেছি। আপনারা সেখান থেকে কিন্তু এই 173/2022 যে কথাগুলো বলা আছে বা যে নির্দেশনাগুলো দেওয়া আছে, সেই নির্দেশনাগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনারা মেলাতে পারবেন যে সেই নির্দেশনা অনুযায়ী আসলে দেশটির বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে কিনা। তবে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে আপনারা যারা রায় এবং নির্দেশনাটা দেখবেন এবং আমাদের কার্যক্রম যারা পর্যালোচনা করবেন, বিশ্লেষণ করবেন, আপনারা দেখবেন যে সেই রায় এবং নির্দেশনার আলোকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি বা প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করছি। তাহলে আসেন দেখা যাক যে এই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দুইটি অংশ আছে।
একটা অংশ হচ্ছে প্রাতিষ্ঠানিক, আর একটা হচ্ছে বাণিজ্যিক। আমি আবারও বলছি যে এই রায়ে দুইটি ভাগে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে বলেছেন। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড, যেমন এজিএম, অডিট, আরজেসি আপডেট, এগুলো হচ্ছে আমাদের কি প্রাতিষ্ঠানিক কার্যক্রম। আর স্টেক হোল্ডার বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য যে কাজটা করতে বলা হয়েছে, যে ইটস অ্যাজ ইউজুয়াল বিজনেসকে রান করতে বলা হয়েছে, এটা হচ্ছে আমাদের বাণিজ্যিক কর্মকাণ্ড। তো যে কোনো একটা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য একটা বাণিজ্যিক পরিকল্পনা দরকার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই দীর্ঘ 12 বছর পর যেহেতু প্রতিষ্ঠানটি তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে, তাই এই বাণিজ্যিক পরিকল্পনা একটা ব্যাপক আধুনিকায়ন করা হয়েছে। আমি বলবো যে এটাকে আধুনিকায়ন করা হয়েছে। এবং যেহেতু 2013 সালে মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার জন্য সরকার একটি আইন করেছে, যেটা 2013 সালের 44 নম্বর আইন। এই 44 নম্বর আইনে যেভাবে একটি প্রতিষ্ঠানকে তার বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করার দিক নির্দেশনা দেওয়া হয়েছে, ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান যেই বিপণন পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেই বিপণন পরিকল্পনাটি এই 2013 সালের আইন অনুযায়ী প্রণীত। এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমরা এই আইনটা কোথায় পাবো? কারণ আপনাদেরকে আমি অনুরোধ করব যে বিভ্রান্তি থেকে, বিভিন্ন ধরনের অপপ্রচার থেকে আপনারা যদি নিজেদেরকে সঠিক জিনিসটা বেছে নেওয়ার উপায় খুঁজে নিতে চান, বা সঠিক জিনিস কোনটা সেটা যদি বেছে নিতে চান, তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 2013 সালের আইনটার সাথে এই বিপণন পরিকল্পনাটাকে মেলাতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পরিকল্পনাটি আইন অনুযায়ী কিনা। তার কারণ হচ্ছে এই দীর্ঘ 12-13 বছর পর আমরা যখন আবার ক্যারিয়ার হিসেবে এই প্রতিষ্ঠানের বাণিজ্যিক কর্মকাণ্ডটার সাথে নিজেকে সম্পৃক্ত করব, আমরা কেউ চাইবো না আইন অমান্য করে কোনো কাজ করতে। যেই প্রতিষ্ঠানগুলো বর্তমানে মাল্টিলেভেল মার্কেটিং পরিচালনা করছে, আমি এক বাক্যে বলতে পারি সেই প্রতিষ্ঠানগুলো দেশের প্রচলিত আইনটাকে মেনে করছে না। এখন তারা আইন না মানুক, কিন্তু আমাদেরকে সেই আইনটা মানতে হবে। তার কারণ হচ্ছে আমরা ডেস্টিনি। সো এই বিপণন পরিকল্পনাটি আপনারা পর্যালোচনা করার আগে, আপনারা দেখার আগে বা আপনারা দেখার পরে আপনারা আইনের সাথে এটাকে মেলানোর চেষ্টা করবেন। এই আইনটাও কিন্তু আমাদের ওয়েবসাইটে MLM গেজেট, যেই গেজেটটা আছে সেই গেজেটটা কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং বিষয়গুলো মিলাতে পারবেন। বাট আমি আপনাদেরকে এনশিওর করতে চাই, এই বিপণন পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বিপণন পরিকল্পনাটি 2013 সালের আইন অনুযায়ী প্রণীত। এটা আমি আপনাদেরকে এনশিওর করতে পারি। এখন আসেন, এই বাণিজ্যিক পরিকল্পনাটার একটা সূত্রের উপর, একটা ভিত্তির উপর এই বাণিজ্যিক পরিকল্পনাটি দাঁড়িয়ে আছে। যে সূত্রটাকে অ্যাকচুয়ালি হিসেব করে আমরা এই বাণিজ্যিক পরিকল্পনাটা করেছি, সেটা হচ্ছে এই বাণিজ্যিক পরিকল্পনাটির মূল সূত্র হলো আপডেট ইউর বাইং হ্যাবিট। অর্থাৎ আমাদের পণ্য ক্রয়ের, আমাদের ক্রয় অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে আমরা বিকল্প একটি আয়ের পথ তৈরি করতে পারি। এক কথায় তা হলো ব্যয় থেকে আয় করা। দেখেন, যে কথাটি এখানে বলা হয়েছে খুব স্পষ্ট আকারে বলা হয়েছে যে এই বাণিজ্যিক পরিকল্পনাটির মূল সূত্র হচ্ছে যে আমরা ব্যয় থেকে আয় করব। অর্থাৎ বিগত দিনে নর্মালি আমরা যে ব্যয়গুলো করতাম সেখান থেকে আমরা কোনো আয় করতে পারতাম না, এখন আমরা সেই ব্যয় থেকে আয় করব। এবং এই ব্যয় থেকে আয় কিভাবে করা যায় সেই জিনিসটাই কিন্তু সংযোজিত করা হয়েছে এই বিপণন পরিকল্পনায়। আর এই ব্যয় থেকে আয় করার জন্য যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আপডেট আওয়ার বাইং হ্যাবিট। আমাদের পণ্য ক্রয়ের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। পাশাপাশি আরেকটি আদর্শের উপর এই বিপণন পরিকল্পনাটি তৈরি হয়েছে। আমি আবারও বলছি, আরেকটি আদর্শের উপর এই বিপণন পরিকল্পনাটি তৈরি হয়েছে। সে আদর্শটি হলো দায়মুক্ত আয়। অর্থাৎ আমরা বর্তমানে যে আয় পরিকল্পনা, যেই পরিকল্পনায় বাস্তবায়ন করব বা যেই পরিকল্পনায় কাজ করব, সেই পরিকল্পনায় ভবিষ্যতে কোনো দায় তৈরি হবে না। দেখেন, বিগত 12 বছরে আমরা কর্মহীনতার কারণে বা কর্মসংস্থান হারিয়ে ফেলার কারণে যতটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা বিনিয়োগধর্মী পণ্য বিক্রি করার কারণে।
কারণ হচ্ছে মানুষ এসে কিন্তু ডেস্টিনি বন্ধ হয়ে গেছে। সরি একটু ইন্টারাপ্ট করি, আপনি ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে, আপনি একটু সোজা হয়ে বসলে ভালো হয় বস। এটা যেহেতু রেকর্ডিং হচ্ছে এবং ভিডিও যাচ্ছে, ফেসবুক লাইভ হচ্ছে। হ্যাঁ স্ক্রিনে তো আমার ছবি দেখা যাওয়ার কথা না। হ্যাঁ, দেখা যায়, আপনাকে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ তাহলে আমাকে ভিডিওটা বন্ধ করে দিতে হবে। ওকে, তো তাহলে আমি যেটা বলছিলাম যে এই বাণিজ্যিক পরিকল্পনার মূল ভিত্তি হলো দায়মুক্ত আয়, অর্থাৎ আমরা বর্তমানে যে আয়টা করব, যে কাজটা করব, সেখানে আমাদের ভবিষ্যতে কোনো দায় তৈরি হবে না। অর্থাৎ দায়মুক্ত আয় নিয়ে আমরা এই পরিকল্পনাটি তৈরি করেছি। তাহলে দেখা যাক যে এই পরিকল্পনায় আরো কোন কোন বিষয়কে গুরুত্ব প্রদান করা হয়েছে, সেই বিষয়টা আমাদেরকে একটু দেখতে হবে। এই বিপণন পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের বিগত সময়ের মেধা এবং শ্রমের বিপরীতে আয়ের পথ সুগম করে দিবে। দেখেন, আমরা আজকে ডেস্টিনিতে কাজ করতে চাই কেন? আমরা আজকে ডেস্টিনিতে কাজ করতে চাই, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে বিগত 12 বছর আমরা এখানে যে মেধা এবং শ্রম বিনিয়োগ করেছি, আমরা সেই মেধা এবং শ্রমের একটা বেনিফিট চাই। যদি সেই বেনিফিটটা আমাকে ডেস্টিনি দিতে না পারে, তাহলে ডেস্টিনিতে কাজ করা আর নতুন কোম্পানিতে কাজ করা কিন্তু আমার জন্য একই কথা। তাই এই বিপণন পরিকল্পনায় আমরা যেন বিগত দিনের আমাদের মেধা এবং শ্রমের মাধ্যমে যেই আমাদের কর্মযোগ্যতা আমরা সম্পাদন করেছি, সেই কর্মযোগ্যের একটা আমরা বেনিফিট চাই। অর্থাৎ এই বিপণন পরিকল্পনাটাকে আপনি যেখানে কাজটা শেষ করেছেন, ঠিক সেই জায়গা থেকে কাজটা শুরু করা হয়েছে। অর্থাৎ আপনার ট্রি, আপনার পয়েন্ট, ইভেন আপনার পদবি সব আগে যা ছিল সেই জায়গা থেকেই কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়েছে। এবং এই বিপণন পরিকল্পনায় যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেহেতু দীর্ঘদিন পর আমরা কাজ শুরু করছি, তাই এর বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে নতুন ক্রেতা পরিবেশক সৃষ্টি না করেও পূর্বের ক্রেতা পরিবেশকদের সক্রিয় করে আমি বা আমরা এখান থেকে আয় করতে পারবো। দেখেন, এই 13 বছরে আমাদের যে ক্ষতিটা হয়েছে, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইমেজ। আমাদের ইমেজটা, আমাদের যে এটাকে কি বলবো, ভাবমূর্তি, এই ভাবমূর্তিটা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আপাতত দেখা যাবে যে 5-6 মাস মানুষ কিন্তু আমাদের উপর আস্থা রাখতে পারবে না। এই 5-6 মাস যে আস্থা রাখতে পারবে না, অর্থাৎ নতুন মানুষ জয়েনিং করার প্রবণতাটা আমাদের মাঝে তখন কম হবে। এই 5-6 মাস তাহলে কি আমরা আয় করতে পারবো না? আমরা এই পরিকল্পনাটাকে এমন ভাবে সাজিয়েছি যেন আগামী কোনোদিনও যদি কোনো নতুন মানুষ জয়েন না করে, তাও যেন আমরা এখান থেকে কি করি, আয় করতে পারি। এভাবেই পরিকল্পনাটা তৈরি করা হয়েছে। 2, এই পরিকল্পনাটি আমাদের পূর্বের পরিকল্পনার সাথে সমন্বিত, এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। অর্থাৎ পূর্বের পরিকল্পনায় আমাদের পদবি, দলগত অবস্থান, পরবর্তী অবস্থান সমন্বয় করা হয়েছে। তার মানে আমি আগে সিলভার ছিলাম, এখন আমি সিলভার থেকে শুরু করছি। আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, এইভাবে আমি এগিয়ে যাব। ফলে বিগত সময়ের মেধা এবং শ্রমের বিনিয়োগের ফলাফল বর্তমান সময়ে আমরা কি করতে পারবো, ভোগ করতে পারবো। এবং 3 নম্বর, পরিকল্পনাটি সম্পূর্ণ পণ্য ভিত্তিক। আমি আবারও বলছি, পরিকল্পনাটি সম্পূর্ণ পণ্য সেবা ভিত্তিক হওয়ায় বহুবিধ পণ্য সেবার সমাহার রয়েছে। তার মানে আমরা এখানে কিন্তু কোনো বিনিয়োগধর্মী প্রোডাক্ট রাখিনি। আপনারা দেখবেন যে এমএলএম গেজেটে 8 ধরনের পণ্য বিক্রয়ের জন্য মানে তালিকাভুক্ত করা হয়েছে। এই 8 ধরনের বাইরের কোনো পণ্য আমরা বিক্রি করতে পারবো না বা সেবা বিক্রি করতে পারবো না। সেই 8 ধরনের পণ্য সেবাকেই কিন্তু এই পণ্য তালিকায় আমরা সংযুক্ত করার চেষ্টা করেছি, যার ফলে পণ্য সেবা সংক্রান্ত সমস্যা আর থাকবে না। বিগত দিনে দেখা গেছে যে আমাদের এই প্রতিষ্ঠানে ডেস্টিনি 2000 লিমিটেডে পণ্যের সংখ্যা কম ছিল, তাই অনেকের পছন্দের পণ্য আমরা এখান থেকে দিতে পারিনি, তাই তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারিনি। কিন্তু এই বিপণন পরিকল্পনা আপনারা বিশ্লেষণ করলে দেখবেন যেখানে প্রচুর প্রোডাক্ট পাবেন, যার মাধ্যমে আপনারা যে কোনো শ্রেণী পেশার মানুষকে এই পরিকল্পনায় আপনারা সম্পৃক্ত করতে পারবেন। দেখেন, বলা হচ্ছে বাণিজ্যিক পরিকল্পনায় বহুমাত্রিক পরিকল্পনার সমন্বয়ে প্রণীত। বাণিজ্যিক পরিকল্পনা বহুমাত্রিক মানে কি, এখানে ডাইভার্সিফিকেশন আছে। একটা কাজ একভাবে না হলে আরেকভাবে করার পরিকল্পনা কিন্তু এখানে আছে। যেমন আপনারা যদি খেয়াল করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিগত সময়েও আমরা কিন্তু আয় করতাম পয়েন্ট থেকে। আমাদের লেফটে 500 পয়েন্ট, রাইটে 500 পয়েন্ট হলে আমরা 600 টাকা আয় করতাম। এই পয়েন্টটা থাকতো আমাদের প্রোডাক্ট এন্ড সার্ভিসের মাঝে।
তো আমাদের বিগত সময়ে কিন্তু একটা মাত্র মাধ্যম ছিল যে মাধ্যমে আমরা এই পয়েন্টটা সংগ্রহ করতে পারতাম, অর্থাৎ ডেস্টিনির একটা নির্ধারিত পণ্য তালিকা ছিল, সেই পণ্য তালিকার পণ্য ক্রয় ব্যতীত কিন্তু আমরা এই পণ্য সেবার মানে আমরা কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারতাম না। কিন্তু বর্তমানে বিপণন পরিকল্পনাটিকে বহুমাত্রিক করা হয়েছে। এই মূল পরিকল্পনার পাশাপাশি আরো 2টি সহযোগী পরিকল্পনা যোগ করা হয়েছে এবং এই সহযোগী 2টি পরিকল্পনা এত সহজ 2টি পরিকল্পনা যার ফলে যে কোনো স্তরের বা যে কোনো পর্যায়ের ক্রেতা পরিবেশকগণ এই পরিকল্পনায় সম্পৃক্ত হয়ে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। এখন আসা যাক এই পরিকল্পনা 2টি কি। সহযোগী পরিকল্পনা 2টি সকল পর্যায়ের ক্রেতা পরিবেশকদের সহজে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকায় এই সহযোগী পরিকল্পনা দ্বারা ভিন্ন ভিন্নভাবে আয় করার সুযোগ রয়েছে। এখন আমরা দেখতে চাই যে আসলে এই সহযোগী পরিকল্পনা বলতে আমরা কি বুঝাতে চাই। দেখেন, বিগত সময়ে আমরা যেভাবে কাজ করেছি সেই কাজগুলোতে আমরা একটি মাত্র ওয়ে বলেছি যে আপনাকে 500 পয়েন্টের পণ্য ক্রয় ব্যতীত আপনি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারবেন না। কিন্তু বর্তমান পদ্ধতিতে কিন্তু বেশ কয়েকটা অপশন রাখা হয়েছে, যে অপশনগুলো ব্যবহার করে আপনি ইজিলি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারবেন। এই পরিকল্পনাগুলোই হচ্ছে সহযোগী পরিকল্পনা, যেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। দেন বলা হচ্ছে বাণিজ্যিক পরিকল্পনাটি সম্পূর্ণ প্রযুক্তি ভিত্তিক পরিকল্পনা। প্রযুক্তি ভিত্তিক বলতে সম্পূর্ণ অনলাইন বেসড। যা ছিল অফলাইনে তা এখন অনলাইনে। আমি বলছি যে কাজগুলো আগে আমরা অফলাইনে করতাম সেটা এখন আমরা অনলাইনে করব। যেমন আগে আমরা কি করতাম, আমরা অফিসে এসে টাকা জমা দিতাম, হ্যাঁ, সেটা আমরা অফলাইনে করতাম, সেটা এখন আমরা আর অফলাইনে করবো না, এখন আমরা অনলাইনে করব। তার মানে কি, আমরা পণ্য ক্রয়ের জন্য অনলাইন ওয়েব পোর্টালে আমরা ঢুকবো বা আমরা আমাদের অ্যাপসে ঢুকবো, সেখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করব, অনলাইনে প্রোডাক্ট গুলো দেওয়া থাকবে, সেই প্রোডাক্টের প্রাইস উল্লেখ করা থাকবে, সেই প্রাইস অনুযায়ী আমরা অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্ট করে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমরা কি করে দিব, পেমেন্ট করে দিব। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যা ছিল অফলাইনে তা এখন অনলাইনে। এই স্লোগানকে সামনে রেখে এই পরিকল্পনাটি প্রণীত। অর্থাৎ আগে যে সকল কাজ আমরা অফলাইনে করতাম, পণ্যের অর্ডার, পেমেন্ট, কমিশন, উত্তোলন, এই কাজগুলো আগে আমরা অফলাইনে করতাম, ফর্ম জমা দেওয়া, এগুলো আমরা অফলাইনে করতাম। এখন এই কাজগুলো আমরা সব অনলাইনে করব, যার ফলে আমরা সকল কাজ এখন অনলাইনে সম্পন্ন করতে সক্ষম হব। অর্থাৎ পণ্যের রিকুইজিশন, বিক্রয়, কমিশন, ইনসেনটিভ, ক্রেতা তৈরি, ডিস্ট্রিবিউটর রেজিস্ট্রেশন, চুক্তিপত্র সম্পাদন, গ্রাহক সেবা, প্রশিক্ষণ কার্যক্রম, টিম মিটিং, বাণিজ্যিক যোগাযোগ, প্রশাসনিক যোগাযোগ সবকিছু অনলাইনে সম্পাদিত হবে। এর ফলে আমাদের সময়, শ্রম, অর্থ ও ব্যয় সংকুচিত হবে এবং আমরা সহজে এই সকল কার্যক্রম সম্পাদন করতে সক্ষম হব, যার ফলে আমাদের ভুল করার সুযোগ থাকবে না এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদের বাণিজ্যিক কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হব। জাস্ট আমি আপনাদেরকে বলছি যে আমরা যদি সবকিছু অনলাইন একটা ফরম্যাটেড ইস্যুর মধ্যে বা ফরম্যাটেড ফর্মের মধ্যে যদি আমরা কাজগুলো করি, তাহলে সেখানে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আমরা রিয়েল টাইম খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজগুলো করতে পারবো। পাশাপাশি আমাদের প্রয়োজনীয় সকল তথ্য আমরা অনলাইনে পেয়ে যাব, যার ফলে সকল কার্যক্রম মনিটরিং এবং বাস্তবায়ন করা অধিকতর সহজ হবে। দেখেন, আগে আমরা আমাদের লেফটে কত পয়েন্ট ছিল, রাইটে কত পয়েন্ট ছিল আমরা কিন্তু দেখতে পারতাম না, আমাদেরকে কাস্টমার সার্ভিসের হেল্প নিতে হতো। এখন কিন্তু আমরা রিয়েল টাইমে আমরা দেখতে পারবো যে আমাদের টিম এতে কত পয়েন্ট আছে, টিম বিতে কত পয়েন্ট আছে, আমাদের নেক্সট লেভেল নেক্সট কমিশনটা পাওয়ার জন্য কত পয়েন্ট লাগবে, এবং এই জিনিসগুলো আমরা সহজে আমাদের অ্যাসোসিয়েটদের বা ডাউনলাইনে কত পয়েন্ট আছে এগুলো কিন্তু আমরা রিয়েল টাইম দেখতে পারবো। এর ফলে আমরা তাদেরকে ইন্সপায়ার করতে পারবো, তাদেরকে আরো অ্যাক্টিভ করতে পারবো এবং কার্যক্রমগুলো আমাদের জন্য অনেক কি সহজ হয়ে যাবে। দেন আসুন এবার একটু মূল পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা শুরু করি। আজ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের একটি স্থায়ী বিকল্প আয়ের পথ সৃষ্টি করা, যার মাধ্যমে আমরা আমাদের জীবনযাত্রার মানকে মান উন্নয়ন করতে সক্ষম হব। আর এই আয় সৃষ্টির ন্যূনতম মাধ্যম হচ্ছে বিপণন বা ক্রয় বিক্রয়। দেখেন, এই ক্রয় বিক্রয় কাজটার সাথে কিন্তু আমরা প্রত্যেকে কোনো না কোনো ভাবে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ডেস্টিনি থেকে আয় করছি কি করছি না এটা বড় বিষয় নয়, কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু আমরা ক্রয় বিক্রয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করছি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যদি চিন্তা করেন বা রাত পর্যন্ত আপনি যদি চিন্তা করেন, আপনি দেখবেন আপনার অন্তত 5 থেকে 7টে আইটেম আপনি ক্রয় করেছেন। হ্যাঁ,
তাহলে এই ক্রয় বিক্রয় যে কাজটা আমরা আগে একভাবে করতাম সেই কাজটাই আমরা করব একটু ভিন্নভাবে। হ্যাঁ, একটু ভিন্নভাবে করলেই কিন্তু আমরা এখান থেকে আয় করতে সক্ষম হব। দেখেন বিগত সময়ে আমরা বিপণনের উদ্দেশ্যে দল গঠন করে কাজ করতাম, অর্থাৎ বিগত সময় আমাদের মার্কেটিং প্ল্যান ছিল যে আপনি 500 পয়েন্ট নিয়ে পণ্য 500 পয়েন্টের পণ্য নিয়ে এখানে ডিস্ট্রিবিউটর হবেন। হওয়ার পর আপনাকে লেফটে একজন রাইটে একজন, বা লেফটে 500 পয়েন্টের প্রোডাক্ট রাইটে 500 পয়েন্টের প্রোডাক্ট আপনাকে কি করতে হবে, সেল করতে হবে। তার মানে বিপণনের উদ্দেশ্য নিয়ে আপনি দল গঠন করতে হবে। অর্থাৎ আমাদের কাজ ছিল আমরা একটি দল গঠন করব যারা এই প্রতিষ্ঠানের পণ্য তালিকা থেকে পণ্য সমূহ কি করবে, বিক্রয় করবে। হ্যাঁ, এবং আমরা সেই পদ্ধতিটা অনুসরণ করেই কিন্তু কাজ করেছি। কিন্তু বর্তমানে আমরা এই পদ্ধতিটার বা এই থিমটাকে একটু পরিবর্তন করেছি। এখন আমাদের আয়ের মাধ্যম হলো বিপণন বা বিক্রয়, ক্রয় বিক্রয়, এটা ঠিক রেখেছে। কিন্তু পরিবর্তন শুধু এখানে আমাদের বিপণনের মাধ্যমে দল গঠন। আমরা আগে বিপণনের উদ্দেশ্যে দল গঠন করেছি, এখন হচ্ছে বিপণনের মাধ্যমে দল গঠন করব, এবং সেই দলের বিপণন কার্যক্রমের ভিত্তিতে আমরা আয় করতে সক্ষম হব। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি মাধ্যম এবং উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি বোঝাতে চেয়েছি। আসেন, উদ্দেশ্য বলতে আমাদের চিন্তা ছিল যারা নিজেদের আয় বৃদ্ধির লক্ষ্যে বিক্রয় করবে। মানে কি, যে আমাদের একটা চিন্তা ছিল যে আমি লেফটে মিস্টার এক্স কে আনবো, রাইটে মিস্টার ওয়াই কে আনবো, তারা বিক্রয় করবে, বিক্রি করলে আমার আয়টা বৃদ্ধি পাবে। সেখানে আমার ক্রয় করার প্রবণতা কিন্তু ছিল না। অর্থাৎ অলওয়েজ আমি চিন্তা করতাম রিক্রুটিং, আমি লেফটে একজনকে ঢুকাবো, রাইটে একজনকে ঢুকাবো, এবং মানুষকে কিন্তু একই কথা বলতাম যে আপনারা আপনাদের লেফটে রাইটে একজন একজন করে ঢুকান। এভাবে কিন্তু ম্যাট্রিক্স 2 তে আমাদের এই কাজটা এগিয়ে যেত, যার ফলে আমরা যদি জয়েন করাইতে না পারতাম তাহলে কিন্তু আমাদের আয়টা বন্ধ হয়ে যেত। এখন পরিকল্পনাটা এমন ভাবে সাজানো হয়েছে সেখানে একজন মানুষ জয়েন না করলেও, হ্যাঁ, মানে আমি একজনকে দলভুক্ত না করলেও কিন্তু আমি এখান থেকে আয় করতে সক্ষম হব। তাহলে আসেন দেখা যাক যে আমরা কিভাবে এখান থেকে এই কাজটা করে আমরা সক্ষম হব। তাহলে আমরা এই আলোচনা থেকে একটি বিষয় বুঝতে সক্ষম হয়েছি, তা হলো এই পদ্ধতিটি সম্পূর্ণ পণ্য সেবা ভিত্তিক একটি বিপণন পরিকল্পনা। পণ্য সেবার পরিধি যত বেশি হবে এই পরিকল্পনায় সফল হওয়া তত সহজ হবে। যেহেতু পণ্য সেবা ভিত্তিক এই বিপণন পরিকল্পনা, যত বেশি প্রোডাক্ট এন্ড সার্ভিস থাকবে আমরা তত বেশি এখান থেকে আমরা বেনিফিটেড হতে পারবো। তাই বর্তমান পরিকল্পনাটি 2013 সালের আইন অনুযায়ী সম্পূর্ণ পণ্য সেবা ভিত্তিক একটি বিপণন পরিকল্পনা, যেখানে 3টি প্রক্রিয়া অনুসরণ করে বিপণনযোগ্য পণ্য সেবা সংযুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। আমরা 3 ভাবে এই প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে আমরা পয়েন্ট সংগ্রহ করতে পারবো। এই 3টি প্রক্রিয়া অনুসরণ করে আমরা ক্রয় করতে পারবো এবং আয়ের জন্য আমাদের বিজনেস ভলিউম সৃষ্টি হবে। এই 3টি প্রক্রিয়ার প্রথম প্রক্রিয়াটি হলো ডেস্টিনি অনলাইন শপ, সেকেন্ড প্রক্রিয়াটি হলো ডেস্টিনি ই-শপ, এবং থার্ড প্রক্রিয়াটি হলো ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট। হ্যাঁ, তাহলে আসেন ডেস্টিনি অনলাইন শপ। বানানটা একটু ভুল আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনলাইন শপ, আমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখবো যে আমাদের এখানে ওয়েবসাইটে শপে অনলাইন একটা শপ আছে, ডেস্টিনি শপ। সেই শপে ডেস্টিনি 2000 লিমিটেড এর পণ্য তালিকায় যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো শো হবে, আমরা সেখান থেকে পণ্য ক্রয় করতে পারবো। এর পাশাপাশি দেখবেন আরো 2টি ভার্সন চলে এসেছে, একটা হলো ডেস্টিনি ই-শপ আর একটা হচ্ছে ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট। এই ডেস্টিনি ই-শপ থেকেও আমরা প্রোডাক্ট ক্রয় করলেও আমাদের পয়েন্ট আসবে, ডেস্টিনি ডিসকাউন্ট থেকে পণ্য ক্রয় করলেও আমাদের কি আসবে, পয়েন্ট আসবে। অর্থাৎ এই 3টি প্রক্রিয়া অবলম্বন করে আমরা কি করতে পারবো, প্রোডাক্ট আমরা ক্রয় করতে পারবো, যার মাধ্যমে আমাদের পয়েন্ট কি হবে, সংগৃহীত হবে। যদিও ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট এবং ই-শপের কার্যক্রম এখনো শুরু হয়নি, কিন্তু আমরা বিশ্বাস করছি যে আগামী মাসের 1 তারিখের মধ্যখান থেকে আমাদের ডেস্টিনি ডিসকাউন্টের পয়েন্টের কাজ শুরু হবে, এবং পরবর্তী মাসের 1 তারিখ থেকে আমাদের ডেস্টিনি ই-শপের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে শুরু হয়ে যাবে। অর্থাৎ 3টি মাধ্যম থেকে আমরা প্রোডাক্ট ক্রয় করতে কি হব, সক্ষম হব। এই 3টি মাধ্যম থেকে যে কোনো মাধ্যম থেকে আমরা পণ্য ক্রয় করলেই আমরা কি পাবো, আমরা পয়েন্ট সংগ্রহ করতে পারবো। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে ডেস্টিনির যে ওয়েবসাইটটা আছে, অনলাইন শপ আছে নিজস্ব, সেই অনলাইন শপ থেকে আমরা প্রোডাক্টের পয়েন্টটা দেখতে পারবো সরাসরি। সেখান থেকে আমরা নির্দিষ্ট পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করতে পারবো। আর অন্যান্য প্রক্রিয়ায় আমরা প্রোডাক্ট ক্রয় করব, ক্রয় করার পর সেই প্রোডাক্টের উপর লাভ কি পরিমাণ হচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার বা সিনে আমাদের পয়েন্টটা কি হবে, যোগ হবে।
তো যাই হোক, একটা জিনিস আমরা বুঝতে পেরেছি বা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আপনারা 3টি মাধ্যম থেকে পণ্য ক্রয় করতে পারবেন। একটা হলো আমাদের ওয়েবসাইটে যে সকল প্রোডাক্ট দেওয়া থাকবে, সেখানে বিবি উল্লেখ করা থাকবে, সেখান থেকে আপনারা পণ্য ক্রয় করতে পারবেন। সেখানে আপনারা ধরেন 10 পয়েন্টের প্রোডাক্ট থাকবে, 5 পয়েন্টের প্রোডাক্ট থাকবে, 25 পয়েন্টের, 50 পয়েন্টের, 100 পয়েন্টের, 500 পয়েন্টের বিভিন্ন পয়েন্টের প্রোডাক্ট দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা কিনলে পয়েন্ট সংগৃহীত হবে। আবার পাশাপাশি আপনারা ডিসকাউন্ট পয়েন্ট থেকেও প্রোডাক্ট কিনতে পারবেন। ধরেন আপনার আশেপাশে যে দোকানগুলোর সাথে আমাদের চুক্তি হবে, সেই দোকানগুলো থেকে আপনি পণ্য ক্রয় করছেন, সেই দোকানগুলো আমাদেরকে যেই লাভের অংশটা প্রদান করবে, সেই লাভের অংশটার একটা অংশ, বৃহৎ একটা অংশ, আপ টু 70% বা মোর দেন 70% আপনাদেরকে পয়েন্ট আকারে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনারা পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। আবার ডেস্টিনি ইশপ থেকেও আপনারা, যেটা এখনো আসেনি, আসলে আপনারা দেখবেন যে ডেস্টিনি ইশপ নামে একটা অপশন থাকবে, সেখান থেকে আপনারা পণ্য ক্রয় করে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ 3টি প্রক্রিয়া থেকে আপনারা পণ্য সংগ্রহ করতে পারবেন। এখন আসা যাক যে আমরা যারা ইতিমধ্যে পুরাতন ডিস্ট্রিবিউটর আছি, আমরা কিভাবে কাজটা শুরু করব। নতুন ডিস্ট্রিবিউটরদের জন্য কাজটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে এই কোম্পানি একজন কাস্টমার হতে হবে। কাস্টমার হওয়ার পর আমাদেরকে 500 পয়েন্টের পণ্য ক্রয় করে আমাদেরকে ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদনটা অ্যাকসেপ্টেড হলেই আপনারা ডিন করতে পারবেন, দেন হলো আপনারা প্লেসমেন্টে যে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। আর পুরাতন যারা আমরা আছি, তারা প্রথমে আমরা যেভাবে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে আমাদের ডিন ভেরিফিকেশন এবং অ্যাক্টিভেশন করতে হবে। এটা নিয়ে জাহাঙ্গীর একটু আগে কথা বলেছে, আপনারা জানেন যে কিভাবে আমরা আমাদের ডিন ভেরিফিকেশন এবং অ্যাক্টিভেশন করব। দেন হচ্ছে আমাদের যেহেতু 2013 সালের আইনে চুক্তি করতে বলা হয়েছে, আমরা ডিন ভেরিফিকেশন এন্ড অ্যাক্টিভেশন করার পরে আমরা চুক্তিপত্রটা কমপ্লিট করতে পারবো এবং নেক্সট বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য এমএলএম আইনের 22 ধারা পূরণ কল্পে ফটোযুক্ত আইডি কার্ডের আবেদন করতে হবে এবং যা আমরা অনলাইনে সম্পাদন করতে সক্ষম হবে। এই কাজটা করতে পারলে কিন্তু আমরা এভাবে আমরা আমাদের কাজটা শুরু করব। তো আমি আরেকবার রিপিট করতে চাই বিষয়টা, সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ডিন ভেরিফিকেশন করতে হবে, যেটা আমরা বিনামূল্য করব। ডিন ভেরিফিকেশনের করে আমরা লগ ইন করবো, লগ ইন করে আমরা আমাদের ট্রে দেখবো, আমাদের যাবতীয় ইনফরমেশন গুলো দেখবো। দেখার পর আমরা আমাদের লগ ইন থেকে আমাদেরকে কি করতে হবে, 10 পয়েন্টের প্রোডাক্ট রিকুইজিশন দিয়ে নিতে হবে। নেওয়ার পরে সেই প্রোডাক্টটা আমাদের কাছে সেল করে আমাদের সিনে নিতে হবে। দেন সেটা বিবি আপলোড অপশন আছে, সেই বিবি আপলোড অপশন থেকে আমাদের নির্দিষ্ট সিআইডি তে আপলোড করলে আমাদের ডিনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন হচ্ছে ডিন অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা কন্ট্রাক্ট ফর্মটা পাবো, কিন্তু ডিন অ্যাক্টিভেট 10 পয়েন্টের পণ্য ক্রয় না করলে কিন্তু আমরা কন্ট্রাক্ট ফর্মটা পাবো না, মানে চুক্তিপত্রটা পাবো না। সেখানে লেখা থাকবে যে আগে আপনি পণ্য ক্রয় করেন। তো চুক্তিপত্রটা আমরা ডিজিটাল স্বাক্ষরযুক্ত চুক্তিপত্র, সেখানে আমরা আমাদের ডিজিটাল স্বাক্ষর দিয়ে দিব এবং 2জন সাক্ষীর ডিজিটাল স্বাক্ষর আমরা আপলোড করলে আমরা চুক্তিপত্রটা সম্পন্ন হয়ে যাবে। এবং এটার কিছু কাজ আছে, এই কাজটা সম্পন্ন হলে আপনাদেরকে ডিক্লেয়ার দেওয়া হবে, আপনারা তখন আপলোড করে নিতে পারবেন। এবং ফাইনালি আপনাদেরকে এনএফসি ফটোযুক্ত আইডি কার্ডের জন্য আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হয়ে গেলে কিন্তু আপনারা বিক্রয় কার্যক্রমে অংশগ্রহণ করতে সক্ষম হবেন। এখন একটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে বর্তমানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে সম্পূর্ণ বিজনেসের প্রাক প্রস্তুতিমূলক কার্যক্রম। 2013 সালে যে আইনটা হয়েছে, সেই আইনের প্রেক্ষাপটে আমরা যারা এই আইনকে বিগত দিনে ফলো করিনি, আমরা জাস্ট সেই আইনটা যে কাজগুলো করতে বলেছে সেই কাজগুলোকে করে আমরা নিজেদেরকে আপডেট করে রাখছি। এবং আমরা ইতিমধ্যে আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করেই আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রম বা স্টেটমেন্ট শুরু করব, যার পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ গতকাল কোর্ট খুলেছে, আমরা আমাদের আইনজীবীদের সাথে যোগাযোগ করেছি যে আমরা লাইসেন্সের জন্য আদালতে শরণাপন্ন হয়ে আমরা আদালত থেকে আদেশ গ্রহণ করে আমাদের প্রকৃত বা মূল বাণিজ্যিক কার্যক্রম আমরা শুরু করব। তাহলে বর্তমান সময়ে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে আমাদের প্রাক প্রস্তুতিমূলক কার্যক্রম, যেটা 2013 সালের আইনকে প্রতিপালন করার লক্ষ্যে আমরা এই কাজটা করছি। দেন আসেন যে আমরা যে ক্রয় বিক্রয় বা বিপণন কার্যক্রম পরিচালনা করব, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু কি করা, আয় করা। তাহলে আমরা এখান থেকে কি কি ধরনের আয় পাবো? দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা মোট 9 ধরনের আয় এখান থেকে আমরা করতে পারবো। আমি আবারও বলছি যে আমরা মোট 9 ধরনের আয় এখান থেকে করতে পারবো।
এই যে আয়গুলো আপনাদের জন্য সেট করা হয়েছে, এই আয়গুলোর পেছনে, আয়গুলো তৈরি করার পেছনে আইনি একটা বাধ্যবাধকতা আছে, ব্যাখ্যা আছে, যেটা আপনারা এমএলএম আইনটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তাহলে আসেন আমরা এখন এই আয়ের জায়গাটা চলে যাই। প্রথমে আমরা যে আয়টা আপনাদের জন্য রেখেছি সেই আয়টাকে আমরা বলছি রিটেল প্রফিট। দেখেন, ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্য সেবার দুই ধরনের মূল্য থাকবে, একটি হলো ডিস্ট্রিবিউটার প্রাইস, অপরটি হলো এমআরপি। এক্ষেত্রে ডিস্ট্রিবিউটার প্রাইস এমআরপির চেয়ে কি কম হবে, ফলে ক্রেতা পরিবেশকগণ শর্তহীন আয় করার একটা সুযোগ পাবেন। দেখেন, এমএলএম আইনে 15 ধারায় বলা হয়েছে যে উচ্চ স্তরের আয় নিশ্চিত হয়, নিম্ন স্তরের আয় নিশ্চিত হয় না, এই ধরনের কোনো পরিকল্পনা বা চুক্তি করা যাবে না। আমি আবারও বলছি যে উচ্চ স্তরের আয় নিশ্চিত হয়, নিম্ন স্তরের আয় নিশ্চিত হয় না, এই ধরনের কোনো পরিকল্পনায় কাজ করা যাবে না। এখন আসেন, কল্পনা করেন যে আমি একজন উচ্চ স্তরের ডিস্ট্রিবিউটর পিএইচডি, আর আপনারা হচ্ছেন একবারে নিম্ন স্তরে আজকে জয়েন করেছেন, আপনারা হচ্ছেন একবারে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর। এখন সুযোগটা দুইজনের জন্য কি থাকতে হবে, সমান থাকতে হবে। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, আমি একটা প্রোডাক্ট সেল করছি, সেখানে আপনার ডিস্ট্রিবিউটার প্রাইস পেয়েছেন 28 টাকা, এমআরপি পেয়েছেন 35 টাকা, আমিও ডিস্ট্রিবিউটার প্রাইস পেয়েছি 28 টাকা, ওই প্রোডাক্টেরই এমআরপি পেয়েছি 35 টাকা। এখন আমাদের দুজনের কিন্তু আয় করার বা লাভ করার সুযোগটা কিন্তু কি সমান। এখানে কিন্তু উচ্চ স্তরের আয় বাড়ে নাই, নিম্ন স্তরের আয় কমে নাই। হ্যাঁ, তো এই জিনিসটাকে কিন্তু আইনি একটা ধারাকে আমরা কমপ্লায়েন্সকে কমপ্লিট করতে যেয়ে কিন্তু আমরা এই আয়টা দিয়েছি। তার মানে আপনি ডিস্ট্রিবিউটার প্রাইসে প্রোডাক্ট পাবেন এবং আপনি এমআরপি তে সেল করবেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে কম বেশি কিছু না কিছু লাভ হবে এবং সেখানে কোনো লেফট রাইট ইত্যাদি বিষয়ের কোনো বাধ্যবাধকতা নাই, শর্তই নাই। আপনি একটা প্রোডাক্ট সেল করেছেন, ওইটাতে যে যতটুকু আয় করা দরকার আপনি সেটা আয় করেছেন, আর বাকি আয়গুলো পরবর্তীতে যে আয় যে শর্ত পূরণ করলে হবে, সেই আয় সেই শর্ত পূরণ করলে আপনি পেয়ে যাবেন। তাহলে কেন এই আয়টা দেওয়া হয়েছে, দেখেন কেন রিটেল প্রফিট প্রদান করা হলো। মূলত এমএলএম আইন 2013 এর শর্ত পূরণে এই রিটেল প্রফিট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মূলত এই আইটি একটি শর্তই নাই, যা যে কোনো ক্রেতা পরিবেশকের জন্য প্রযোজ্য হবে। এটা আপ থেকে শুরু করে ডাউন পর্যন্ত যে কোনো মানুষের জন্য একই রেশিওতে, একই হারে, একই ধরনের আয়টা সকলের জন্য রয়েছে। এবার আসেন দ্বিতীয় আয়, আমাদের যেটাকে আমরা বলছি রেফারেল কমিশন বা যেটাকে আমরা হচ্ছে রিয়েল টাইম প্রমোশন। এটা কি, আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট প্রদর্শিত হবে সেই প্রোডাক্টের দুই ধরনের মান আছে, একটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস আর একটা হচ্ছে প্রোডাক্টের পয়েন্ট ভ্যালু। হ্যাঁ, আমি আবার বলছি, প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের পয়েন্ট ভ্যালু। হ্যাঁ, তো ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো দেখা যায় সেগুলোর হয়তো পয়েন্ট ভ্যালুটা প্রদর্শিত হবে, বাট ইশপ এবং আপনার ডিসকাউন্ট পয়েন্টের প্রোডাক্টগুলোর পয়েন্টগুলো সরাসরি দেখা যাবে না, বাট তারপরেও পয়েন্ট কিন্তু জেনারেট হবে। তো বলা হচ্ছে যে প্রতি পয়েন্টের বিপরীতে আপনি 1 টাকা করে আপনি রেফারেল কমিশন পাবেন। ধরেন আপনি কোনো একজন ব্যক্তির কাছে 5 পয়েন্টের প্রোডাক্ট সেল করেছেন, তাহলে আপনি কত টাকা রেফারেল কমিশন পাচ্ছেন? 5 টাকা রেফারেল কমিশন পাচ্ছেন। এইটা লেফটে গেল না রাইটে গেল ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এটার কোনো ম্যাচ নাই, কোনো শর্ত নাই। সেই ক্ষেত্রে আপনি যত পয়েন্টের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, আপনি তত পয়েন্টের বিপরীতে প্রতি পয়েন্টে 1 টাকা হারে আপনি আয় করতে সক্ষম হবেন। আচ্ছা, একজন ব্যক্তি যদি ধরেন, আমাদের ম্যাচিং কমিশনে বলা আছে যে 10,000 পয়েন্টে সর্বোচ্চ তিনি 500 পয়েন্টে 600 টাকা, 5,000 পয়েন্টে তিনি 6,000 টাকা আয় করতে পারবেন। আচ্ছা, 5,000 এর জায়গায় যদি 10,000 এর জায়গায় যদি তিনি 14,000 পয়েন্টের প্রোডাক্ট সেল করেন, তাহলে কি তিনি 6,000 টাকার বেশি কমিশন পাবেন? না, পাবেন না। কিন্তু এই রেফারেল কমিশনটা যদি তার প্রত্যক্ষ সেল হয় 14,000, তাহলে কিন্তু প্রতি পয়েন্টের এগেইনস্টে 1 টাকা করে তিনি কিন্তু 14,000 টাকায় রেফারেল কমিশন পাবেন, বাট সেলটা হতে হবে তার প্রত্যক্ষ সেল। এখন প্রশ্ন থাকতে পারে যে কেন এই রেফারেল কমিশন প্রদান করা হলো। ওই আবারও বলছি, এমএলএম আইনের 2013 সালের আইনের শর্ত পূরণের জন্য কিন্তু এই রেফারেল কমিশনটা প্রদান করা হয়েছে, যেখানে এই কমিশনটা প্রদানের মাধ্যমে আমরা একটা জিনিস নিশ্চিত করতে পেরেছি যে একজন ব্যক্তি বিক্রয় করলেই তার ইনকাম আসবে। আবারও বলছি, একজন ব্যক্তি বিক্রয় করলেই অন্তত তিনি 2 ধরনের আয় করতে সক্ষম হবেন। একটা হচ্ছে রিটেল প্রফিট, আর একটা হচ্ছে কি রেফারেল কমিশন। এই 2 ধরনের আয় করতে তিনি সক্ষম হবেন এবং এই ধারার পূরণকল্পেই কিন্তু আমরা এই 2টি আয় রেখেছি।
এবার আসেন তৃতীয় আয়। আমাদের তৃতীয় আয়টা হচ্ছে যেটাকে আমরা বেসিক কমিশন বলতাম আগে, সেটা হচ্ছে ম্যাচিং কমিশন। এই ম্যাচিং কমিশনটা আগে আমাদের ছিল লেভেল কমিশন আকারে। আগেও আমাদের বাইনারিতে হতো, এখনো আমাদের বাইনারিতে হচ্ছে, বাট আগে ছিল লেভেল বাইনারিতে, এখন হচ্ছে ম্যাচিং বাইনারিতে। তাহলে এখানে বলা হচ্ছে এই কমিশনটি আয়ের অন্যতম একটি পন্থা। এই কমিশনকে কোনো কোনো ক্ষেত্রে আমরা বেসিক কমিশন বলে থাকি। এই কমিশন প্রতিবেদন প্রতিদিন রাত 12টায় অটোমেটিক্যালি জেনারেট হবে। আমাদের সিস্টেম এভাবে করা আছে, প্রতিদিন রাত 12টায় আমাদের অটোমেটিক্যালি জেনারেট হবে, সার্ভার বন্ধ হবে না। জাস্ট 1 থেকে 2 মিনিট সময় লাগবে কমিশনটা জেনারেট হতে। যেই কমিশনে আপনি একজন ক্রেতা পরিবেশক হিসেবে প্রতিদিন 600 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত অর্জন করতে সক্ষম হবেন। অর্থাৎ আপনার টিম বিতে বা লেফট রাইটে 500 পয়েন্ট হলে আপনি 600 টাকা পাবেন। এভাবে প্রতিদিন আপনার পক্ষে সর্বোচ্চ 10টি ম্যাচিং করার সুযোগ থাকবে বা 10 গুণ আয় করার সুযোগ থাকবে। তার মানে 600 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত প্রতিদিন আপনার আয় করার সুযোগ থাকবে। বলা হচ্ছে কেন ডেইলি সেলস কমিশন, এই ডেইলি সেলস কমিশনটা কেন দেওয়া হচ্ছে? অনেকে মনে করেন যে ডেইলি সেলস কমিশনটা না থাকলে ভালো হইতো, এটাকে অন্যভাবে দিলে ভালো হইতো। বাট ডেইলি সেলস কমিশনের বিষয়ে কিন্তু একটা সাইকোলজিক্যাল এন্ড বিজনেস টেকনিক আছে। এই কমিশনটি হলো একটি শর্তযুক্ত কমিশন। দেখেন, খেয়াল করেন, এই কমিশনটাকে বলা হচ্ছে একটা শর্তযুক্ত কমিশন। অর্থাৎ আপনার টিম এতে 500 পয়েন্ট এবং টিম বিতে 500 পয়েন্ট থাকতে হবে। এখন এই টিম এ এবং টিম বি ম্যাচ করা মানে হচ্ছে আপনি উপর থেকে আপনার দুইটা টিমকেই কিন্তু হেল্প করা। হ্যাঁ, আপনি যদি আপনার দুইটা টিমকে হেল্প না করেন তাহলে কিন্তু আপনি এই আয়টা করতে পারবেন না। তাই এই ম্যাচিং কমিশনের দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এই ম্যাচিং কমিশনটা দিলে দল গঠন করা এবং দল পরিচালনা করার জন্য আপনার লিডাররা কি হয়, আগ্রহী হয়, এবং পাশাপাশি দ্রুত কমিশন অর্জনের লক্ষ্যে বেশি পয়েন্টের বা বেশি বিবিযুক্ত পণ্য সেবা বিপণনের প্রতি এই কমিশনটা একটা কি করে, আগ্রহ তৈরি করে। যার কারণে এই কমিশনটা প্রদান করা হয়েছে। তাহলে আমরা কয় ধরনের আয় পেলাম? আমরা 3 ধরনের আয় পেলাম। প্রথম হচ্ছে কি, আমাদের রিটেল প্রফিট, যেটা আমরা বিক্রয় মূল্য ক্রয় মূল্য সেখান থেকে আমরা পাবো। দ্বিতীয় হচ্ছে রেফারেল কমিশন, প্রতি পয়েন্টে 1 টাকা করে আমরা রেফারেল কমিশন পাবো। তৃতীয়ত হচ্ছে আমরা ম্যাচিং কমিশন পাবো 600 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6000 টাকা পর্যন্ত প্রতিদিন। এবার আসেন চতুর্থ কমিশনটা হচ্ছে আমাদের রয়্যালিটি ইনকাম। এই ম্যাচিং কমিশনটা কিভাবে আসে আমি সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই। ধরুন আপনার টিম এতে 500 পয়েন্টের প্রোডাক্ট সেল হয়েছে, টিম বিতে 500 পয়েন্টের প্রোডাক্ট সেল হয়েছে। রাতে সেটা পয়েন্ট ক্যালকুলেশন টেবিলে চলে যাবে। চলে যাওয়ার পর ক্যালকুলেশন অনুযায়ী প্রতি 500 পয়েন্টের ম্যাচিং এ আপনি একটা কমিশন পাবেন, সেটা হলো 600 টাকা। তাহলে আপনার কয়টা ম্যাচিং হয়েছে? একটা ম্যাচিং হয়েছে। আবার এরকম না হয়ে এরকম হতে পারে যে আপনার টিম এতে 1000 পয়েন্ট হয়েছে, টিম বিতে 1000 পয়েন্ট হয়েছে। তাহলে আপনি কিন্তু 600 টাকা না পেয়ে সরাসরি 1200 টাকা পাবেন। দেখেন, আগে যেটা সিস্টেম ছিল যে লেভেল 1 কমপ্লিট না করলে আপনি লেভেল 2 তে যেতে পারতেন না, এখন কিন্তু এই জিনিসটা আসবে না। আপনার সে জায়গায় যদি 600 1000 জায়গায় যদি 1500 পয়েন্ট হয় বা 2000 পয়েন্ট হয়, তাহলে কিন্তু আপনি 1800 টাকা কমিশন অর্জন করতে সক্ষম হবেন। এবার আসেন, এরপরে আপনার জন্য রয়েছে ক্রেতা পরিবেশকদের আয় হচ্ছে রয়্যালিটি প্রমোশন এভরি 7, 14, 28 এবং 84 স্টেটমেন্টে। মানে 7 স্টেটমেন্ট পর একটা রয়্যালিটি আসবে, 14 স্টেটমেন্ট পর একটা রয়্যালিটি আসবে, 28 স্টেটমেন্ট পর একটা রয়্যালিটি আসবে এবং 84 স্টেটমেন্ট পর একটা রয়্যালিটি আসবে। এই রয়্যালিটি কমিশনটা কাদের জন্য? 7 স্টেটমেন্ট পর যে রয়্যালিটি কমিশনটা আসবে সেটা হচ্ছে সিলভারদের জন্য, 14 স্টেটমেন্ট পর যেটা আসবে সেটা হচ্ছে গোল্ডের জন্য, 28 স্টেটমেন্ট পর যেটা আসবে সেটা হচ্ছে পিএইচডি দের জন্য এবং 84 স্টেটমেন্ট পর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভদের জন্য। তাহলে যদি কোনো একটা ব্যক্তি সিলভার এক্সিকিউটিভ হন তাহলে তিনি প্রতি 7 দিন অন্তর অন্তর ওই 3টি কমিশনের পাশাপাশি আরেকটি কমিশনের অর্জন করতে তিনি সক্ষম হবেন, সেটা হচ্ছে তার রয়্যালিটি কমিশন। এবার আসেন, এই রয়্যালিটিটা যেভাবে হবে সেটা আমি আপনাদেরকে বলি, পরবর্তীতে যাব আমি। যে ধরেন আপনার টিম এতে 1000 পয়েন্টের প্রোডাক্ট সেল হয়েছে, টিম বিতে 7000 পয়েন্টের প্রোডাক্ট সেল হয়েছে ওই সপ্তাহে। তাহলে আপনি ওই সপ্তাহে ম্যাচিং করেছেন কত পয়েন্টের? আপনি ম্যাচিং করেছেন 2টি, মানে 1000 পয়েন্টের ম্যাচিং করেছেন, আপনি ম্যাচিং কমিশন পেয়েছেন 1000। বাট আপনার টোটাল প্রোডাক্ট পয়েন্ট কিন্তু সেল হয়েছে কত? 7000 আর 1
8,000। তাহলে আপনি এই রয়্যালিটিটা কিন্তু পাবেন 8,000 পয়েন্টের উপর। যেখানে আপনি ম্যাচিং পেয়েছেন 1,000 পয়েন্ট ম্যাচিং এর, সেখানে কিন্তু আপনি রয়্যালিটি পাবেন 8,000। অর্থাৎ রয়্যালিটিতে কোনো পয়েন্ট ফ্লাশ হবে না, যত পয়েন্ট ওই সপ্তাহে সেল হবে ওই পয়েন্টটার উপরে কিন্তু আপনার রয়্যালিটি আসবে। তাহলে এটা হচ্ছে সিলভারের জন্য রয়্যালিটি। এবার আসেন, কোনো একজন ব্যক্তি যদি গোল্ড এক্সিকিউটিভ হন, এখানে আপনারা যারা আছেন, তাহলে আপনার জন্য রয়্যালিটি কয়টা? আপনার জন্য কিন্তু রয়্যালিটি হচ্ছে 2টা রয়্যালিটি, একটা হচ্ছে সিলভার রয়্যালিটি, একটা হচ্ছে গোল্ড রয়্যালিটি। তার মানে প্রতি 7 দিন পর পর আপনি একটা করে রয়্যালিটি পাবেন অ্যাজ এ সিলভার হিসেবে, আর 14 দিনের মাথায় আপনি আরেকটি রয়্যালিটি পাবেন যেটা আপনার গোল্ড পদবীর জন্য। তার মানে ইতিমধ্যে যে পদবিটা আপনি অর্জন করেছেন সেই পদবীর যদি রয়্যালিটি থাকে, সেই রয়্যালিটিটাও আপনি অর্জন করবেন এবং আপনার বর্তমান পদবীর রয়্যালিটিটাও আপনি অর্জন করবেন। তাহলে একজন গোল্ড এক্সিকিউটিভ প্রতি 14 দিনে কয়টা রয়্যালিটি পাচ্ছে? আপনারা হিসাব করলে দেখবেন যে একজন গোল্ড এক্সিকিউটিভ প্রতি 14 দিনে 3টি রয়্যালিটি পাচ্ছে, দুটো হচ্ছে সিলভার হিসেবে, একটা হচ্ছে গোল্ড হিসেবে। ঠিক একই প্রক্রিয়ায় একজন পিএইচডি 28 দিন পর তার পিএইচডি রয়্যালিটিটা পাবেন। তাহলে এই 28 দিনে তিনি মোট কয়টা রয়্যালিটি পাবেন? এই 28 দিনে তিনি সিলভার হিসেবে 4টা রয়্যালিটি পাবেন, গোল্ড হিসেবে 2টা রয়্যালিটি পাবেন এবং পিএইচডি হিসেবে তিনি একটা রয়্যালিটি পাবেন। এবার আমি আপনাদের একটা মজার কথা বলি, এই রয়্যালিটিটা কিন্তু টোটাল সেলস এর উপর হবে। সেই ক্ষেত্রে এক সাইডে যদি পয়েন্ট কম পড়ে, আরেক সাইডে যদি অনেক বেশি পড়ে, এই দুই সাইডে পয়েন্টকে যোগ করেই কিন্তু এই রয়্যালিটিটা প্রদান করা হবে। এবং আমি জানি যে একটা সময় আপনারা দেখবেন যে আপনাদের সকলের নজর থাকবে এই রয়্যালিটি ক্যালকুলেশনের উপর বা রয়্যালিটি কমিশনের উপর। এবং ফাইনালি যারা ডায়মন্ড হয়েছেন তাদের জন্য রয়েছে যে 84 সপ্তাহে একটা ডায়মন্ড রয়্যালিটি বের হবে, 84 স্টেটমেন্ট পর, মানে 84 দিন পর পর। তাহলে যিনি ডায়মন্ড, তিনি ডায়মন্ড হিসেবে 84 দিনে একটি পেলেন, হ্যাঁ, তিনি পিএইচডি হিসেবে আরো 3টি পেলেন, গোল্ড হিসেবে আরো 6টি পেলেন এবং সিলভার হিসেবে আরো 12টি পেলেন। তাহলে 12, 6, 18, 3, 21 এবং 22, 84 দিনে তিনি মোট 22টি রয়্যালিটি কিন্তু অর্জন করতে সক্ষম হবেন। এবং এই রয়্যালিটি কমিশনটার আমি আরেকটু ব্যাখ্যা দিতে চাই। এই প্রক্রিয়াটি আয়ের অন্যতম একটি পন্থা। এই প্রমোশনকে কোনো কোনো ক্ষেত্রে গ্লোবাল সেলস প্রমোশন বলা হয়ে থাকে। এই কমিশন প্রতিবেদন 7, 14, 28, 84 দিনে বের হবে। এই আয়ের কোনো লিমিট নেই। যেমন আমরা বেসিক কমিশনে বা ডেইলি সেলস কমিশনে এসে আমরা 6,000 টাকার বেশি আয় করতে পারতাম না একদিনে। এখানে কিন্তু কোনো লিমিট নেই। আপনার যদি কোনো এক সপ্তাহে যদি 1 লাখ টাকা আয় করার মতো সেল হয়, আপনি কিন্তু সেই পরিমাণ টাকা আয় করতে পারবেন। তার কারণ হচ্ছে এই টোটাল সেলস ক্যালকুলেশনটা হয় ইউনিলেভেল সিস্টেমে। মূলত ডেইলি সেলস কমিশন প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকার কারণে অনেকেই নিরুৎসাহিত হয়। যেমন আমরা অনেকে বলি যে বস আমার পয়েন্টটা কি হয়ে যাচ্ছে, ফ্লাশ হয়ে যাচ্ছে, এই ফ্লাশটাকে কি ওয়ান সাইড ক্যারি করা যায় না? তা আমি আপনাদেরকে বলি ওয়ান সাইড ক্যারি কেন, আমি দোনো সাইড ক্যারি করে দিচ্ছি। ধরেন কোনো একদিন আপনার এক সাইডে 30,000 পয়েন্ট পড়লো, আরেক সাইডে 60,000 পয়েন্ট পড়লো, কথার কথা। তাহলে আপনি যদি ওয়ান সাইড ক্যারি করতে বলেন তাহলে নিঃসন্দেহে আমি এক সাইড ক্যারি করলে 60,000 পয়েন্ট ক্যারি করতাম। কিন্তু এখন এই রয়্যালিটিতে আমি কিন্তু দুইটা সাইডকে, এই 30,000 এবং 60,000 পয়েন্টকে কিন্তু ক্যারি করে নিয়ে যাচ্ছি নেক্সট ডে এর জন্য। এভাবে 7 দিন আপনার পয়েন্টটাকে আমি ক্যারি করবো অ্যাজ এ সিলভার হিসাবে। ঠিক একইভাবে 14 দিন আপনার এই পয়েন্টটাকে কিন্তু আমি ক্যারি করবো অ্যাজ এ গোল্ড হিসেবে। ঠিক একইভাবে 28 দিন কিন্তু ওই পয়েন্টটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করবো অ্যাজ এ পিএইচডি হিসেবে। এবং একইভাবে আমি কিন্তু 84 দিন ওই পয়েন্টটাকে ক্যারি করব অ্যাজ এ ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন যে টোটাল সিস্টেমটায় আপনাদের যে ফ্লাশিং ইস্যুটা ছিল বা ক্যারি করার যে প্রবণতাটা আপনাদের মধ্যে ছিল বা দাবিটা আপনাদের মধ্যে ছিল, সেই জিনিসটা কিন্তু ফুলফিল করা হয়েছে এই সিস্টেমটাকে এভাবে ইন্ট্রোডিউস বা এই সিস্টেমটাকে এভাবে পরিচালনা করার মাধ্যমে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বস সবকিছু ঠিক আছে, আমরা কি কোনো লিডারশিপ বোনাস পাবো না? অবশ্যই আপনারা লিডারশিপ বোনাস পাবেন। ঠিক আগে যেভাবে আপনারা লিডারশিপ বোনাস পেতেন, আমরা কিন্তু এখনো ঠিক সেম জিনিসটাকে রেখেছি, বাট আমরা একটু সহজ করেছি। কিভাবে আমরা একটু সহজ করেছি? আপনাদের নিঃসন্দেহে মনে আছে আগে 8 সাইকেলে আমরা সিলভার হতাম। 8 সাইকেল মানে হলো 8 বার 10,000, 12,600 টাকা করে আয় করলে, খেয়াল করবেন 8 বার 12,600 টাকা করে আয় করলে আপনি হতেন সিলভার ডিস্ট্রিবিউটর। এখানে 8টা সাইকেল আপনারা যারা সম্পূর্ণ করেছেন বিগত সময়ে, আমি নিশ্চিত করে বলতে পারি প্রত্যেকেরই 10,500 ইন্টু 8 এর বেশি পয়েন্ট ছিল।
মানে 10,500 ইন্টু 8 বলতে প্রতি সাইকেলে যদি 10,500 ধরি, তাহলে 8 সাইকেল হচ্ছে 80,000 আর 4,000 84,000। কেউ কিন্তু 84,000 পয়েন্টের সিলভার হতে পারেন নাই। তার মানে অনেক পয়েন্ট ফ্লাশ হয়েছে, যেটার আপনি কিন্তু আপনার লিডারশিপ বোনাসটা আপনি পাননি। বাট এখানে কিন্তু সিস্টেম করা হয়েছে, কোনো ফ্লাশ নাই। আপনার 80,000 নতুন পয়েন্ট, মানে আজ থেকে আপনি কাজ শুরু করছেন, আপনার সিলভার ডিস্ট্রিবিউটার আছে, নো প্রবলেম, এই জন্য আপনার রয়্যালিটি পাচ্ছেন। আজকে থেকে আপনার নতুন পয়েন্ট শুরু হলো। একদিনে যদি আপনার 80,000 পয়েন্টের প্রোডাক্ট সেল হয়, আপনার একদিনে কিন্তু আবার সিলভার ডিস্ট্রিবিউটারের সেই 15,000 টাকা এবং রয়্যালিটিটা কিন্তু আপনি কি পেয়ে যাবেন। তার মানে আগে সিলভার হওয়ার জন্য আপনাকে 8 সাইকেল কমপ্লিট করতে হতো, এখন কিন্তু আপনাকে 8 সাইকেল নয়, আপনাকে 80,000 পয়েন্ট টিম এতে এবং 80,000 পয়েন্ট টিম বিতে আপনাকে 80,000 পয়েন্টের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেল করতে হবে। তাহলে কিন্তু আপনি সিলভার রেওয়ার্ডটা পাবেন, বা এককালীন আপনি লিডারশিপ বোনাস পাবেন 15,000 টাকা, আর আপনার রয়্যালিটি শুরু হবে। বা আপনি যদি ইতিমধ্যে সিলভার হয়ে থাকেন, যারা ইতিমধ্যে সিলভার পদবি অর্জন করেছেন, তারা তো অলরেডি রয়্যালিটিটা অ্যাচিভ করেই ফেলেছেন, বা আপনারা রয়্যালিটির জন্য আপনারা অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আর যারা এখনো সিলভার হননি, তাদের নতুন করে 8,000 পয়েন্ট হলেই আপনারা নতুন করে আপনারা কিন্তু এই টাকাটা আবার পাবেন। তার মানে ইতিমধ্যে আমরা যারা সিলভার হয়েছি, আমাদের যদি নতুন করে আবার 80,000 পয়েন্টের প্রোডাক্ট সেল হয়, আমরা কিন্তু আবার নতুন করে এই 15,000 টাকা আমরা কিন্তু পাবো। এবার আসেন, যারা মনে করেন ইতিমধ্যে 6 সাইকেল করেছেন বা 7 সাইকেল করেছেন, তাহলে তাদের বেলায় কি হবে? হ্যাঁ, তাদের বেলায় যে ঘটনাটা ঘটবে, কেউ যদি 7 সাইকেল করেন, তাহলে আমরা এই 7 সাইকেলকে গুণ দিব 10 দিয়ে। তাহলে ইতিমধ্যে তার 70,000 পয়েন্ট কিন্তু আছে, বা 70,000 পয়েন্ট আছে। তাহলে তিনি সিলভার হতে আর কত পয়েন্ট নতুন লাগবে? 10,000 পয়েন্ট লাগবে। তাহলে তিনি 10,000 নতুন পয়েন্ট করলে তিনি কিন্তু সিলভার ডিস্ট্রিবিউটর হিসেবে রয়্যালিটি প্রমোশন অর্জন করতে সক্ষম হবেন। আর এই নতুন 10,000 পয়েন্ট কিন্তু তার জমা থাকবে। তার সাথে নতুন আরো 70,000 পয়েন্ট হলে কিন্তু তিনি কি আবার নতুন করে সিলভারের সেই রয়্যালিটি সিলভারের সেই ইনসেন্টিভ 15,000 টাকা পাবেন। ঠিক একইভাবে আগে আমরা 16 সাইকেলে গোল্ড হতাম, এখন প্রতি সাইকেল সমান 10,000 পয়েন্ট ধরা হয়েছে। তার মানে 80,000 পয়েন্টের সাথে আবার নতুন 80,000 পয়েন্ট যোগ হলো, মানে মোট পয়েন্ট যদি 1,60,000 হয়, তাহলে 1,60,000 আপনি হবেন গোল্ড ডিস্ট্রিবিউটর। সেক্ষেত্রে আপনি 50,000 টাকা এককালীন পাবেন। এখন এমন হতে পারে যে আপনার সিলভার হতে হতে এক সাইডে 80,000 এর জায়গায় সিলভারে এক সাইডে 80,000 হইতে হইতে আরেক সাইডে 1,60,000 হয়ে গেছে। তাহলে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, ওই 1,60,000 পয়েন্ট কি কন্টিনিউ করবে, না এখানে 80,000 বার বাদ হয়ে যাবে? না, এই পয়েন্টটা কিন্তু কন্টিনিউ করবে। তার মানে আপনি কিন্তু ওই যদি পরবর্তীতে ওই সেট দুর্বল হয়েও যায়, এই সেটে যদি নতুন করে 1,60,000 পয়েন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেই গোল্ড ডিস্ট্রিবিউটর হতে পারবেন। একইভাবে আমাদের 30 সাইকেলে ছিল প্লাটিনাম, আমরা এখানেও 3 লাখ পয়েন্টে প্লাটিনাম রেখেছি। তার মানে 1,60,000 এর সাথে নতুন 1,40,000 পয়েন্ট যোগ হলেই আপনি আবার নতুন করে কি হয়ে যাবেন? প্লাটিনাম ডিস্ট্রিবিউটর। সেক্ষেত্রে আমরা এককালীন 1 লক্ষ টাকা দিব, অফার করেছি। এবং আমাদের আগে ছিল 40 সাইকেলে পিএইচডি, এখন আমরা করেছি 4 লাখ পয়েন্টে পিএইচডি। 4 লাখ পয়েন্ট টিম এতে, 4 লাখ পয়েন্ট টিম বিতে হলে আপনি আবার পিএইচডি হয়ে যাবেন। এবং সেখানে আপনি এককালীন, আগে পিএইচডি দের জন্য এককালীন ছিল না, এখন এককালীন 1.5 লক্ষ টাকা অফার করা হচ্ছে, সাথে রয়েছে রয়্যালিটি। এখন ধরেন আপনি পিএইচডি হয়েছেন, তাহলে আপনি কয়টা রয়্যালিটি পাচ্ছেন? আপনি হিসাব করে দেখেন, আপনি কিন্তু পিএইচডি হিসেবে একটা, সিলভার হিসেবে 4টা, গোল্ড হিসেবে 2টা, মোট 7টা রয়্যালিটি পাচ্ছেন। হ্যাঁ, এবং যদি কোনো ব্যক্তি আমাকে প্রশ্ন করেন, আচ্ছা আমি যদি একদিনে আজকে কাজ শুরু করলাম, নতুন ডিস্ট্রিবিউটর আজকে কাজ শুরু করলাম, আমি যদি আজকে 4 লাখ পয়েন্ট আমার যদি আজকে সেল হয়, তাহলে আমি কি একদিনে পিএইচডি হতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি একদিনে পিএইচডি হতে পারবেন, কারণ আমরা আগের মতো কোনো ফ্লাশিং পয়েন্ট এখানে রাখিনি। আগে যেরকম আমাদের এই 4টার কোয়ালিফিকেশন বা 4টা ছিল আমাদের পয়েন্ট বেস বা সাইকেল বেসড, আমরা এখানে 4টাকে সাইকেল বেসড রেখেছি। পরের পদবিগুলো ছিল কিন্তু আমাদের র্যাঙ্ক বেসড। র্যাঙ্ক বেসড বলতে 26-14 জন পিএইচডি হলে আমরা 40 জন পিএইচডি তে আমরা ডায়মন্ড করতাম। ঠিক এখনো কিন্তু 26-14 পিএইচডি আছে, সেই 26-14 পিএইচডি হলে আমরা এখন ডায়মন্ড হব। এখন আসেন, অনেকে বলতে পারেন যে বস আমার 2 জন পিএইচডি বাকি ছিল, বা আমার 1 জন পিএইচডি বাকি ছিল, এই 1 জন পিএইচডি হলে কি আমি ডায়মন্ড হতে পারবো? আমি বলবো হ্যাঁ, আপনি ডায়মন্ড হতে পারবেন। তবে আপনি ডায়মন্ড হিসেবে আপনি ওই 84 সাইকেলের 84 দিনের
হ্যাঁ, সেই স্টেটমেন্টের রয়্যালিটিটা আপনি আজ থেকে অর্জন করবেন, বাট নতুন করে এই ডায়মন্ড ক্রাইটেরিয়াটা ফুলফিল হলে আপনি আবার এই 20 লক্ষ টাকা ক্যাশ এবং 5 লক্ষ টাকা এফডিআর পাবেন। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ডায়মন্ড এক্সিকিউটিভ, ধরেন জাহাঙ্গীর আমাকে প্রশ্ন করলো যে বদ্দা আমি কি আবার ডায়মন্ড এক্সিকিউটিভ হতে পারবো কিনা, বা ইনসেন্টিভটা আমি পাবো কিনা। আমি বলবো হ্যাঁ, তোমার আবার যদি নতুন করে নতুন পয়েন্টে টিম এ তে 26 জন, টিম বি তে 14 জন, বা টিম এ তে 14 জন, টিম বি তে 26 জন পিএইচডি ক্রিয়েট হয়, তাহলে তোমার পক্ষে আবারও ওই ইনসেন্টিভটা অর্জন করা সম্ভব হবে। পদবিটা না, পদবিটা তুমি অর্জন করেই ফেলেছো, ইনসেন্টিভটা অর্জন করতে সক্ষম হবে। তার মানে যারা ডায়মন্ড হয়েছেন তারাও কিন্তু ডায়মন্ডের ইনসেন্টিভটা আবার অর্জন করতে সক্ষম হবে যদি তাদের নতুন পয়েন্টে 26, 14, 40 জন পিএইচডি ক্রিয়েট হয়। ঠিক একইভাবে ক্রাউন এক্সিকিউটিভ, আমরা 7 জন ক্রাউন এক্সিকিউটিভ টিম এতে, বা যে কোনো এক সাইডে 7 জন আর অপর সাইডে 6 জন, এই 13 জন হলে আমরা তাদেরকে ক্রাউন এক্সিকিউটিভ বলছি। সেখানে আমরা 75 লাখ টাকা তাকে আমরা ক্যাশ দিব এবং 25 লক্ষ টাকা আমরা এফডিআর দিব। এবং ফাইনালি ক্রাউন অ্যাম্বাসেডর 5 জন ক্রাউন এক্সিকিউটিভ লেফটে, 3 জন রাইটে, অথবা 3 জন লেফটে 5 জন রাইটে, 8 জন হলে আমরা দিব। সেখানে আমরা 1.5 কোটি টাকা ক্যাশ এবং 50 লক্ষ টাকা আমরা এফডিআর বা আমরা ইন্স্যুরেন্স বন্ডের মাধ্যমে দেওয়ার আমরা লিডারশিপ আমরা প্ল্যান করেছি। হ্যাঁ, এই প্ল্যানের মধ্যে পরিবর্তন আসতে পারে, আরো সংযোজন আসতে পারে, বিয়োজন আসতে পারে, বাট এই মুহূর্ত পর্যন্ত আমরা এই প্ল্যানটাকেই আমরা নির্ধারণ করেছি আমাদের ক্রেতা পরিবেশকদের কার্যক্রম শুরু করার জন্য। তো আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসাটা শুরু হলে এই লিডারশিপ বোনাসের পরিমাণটা আরো বেড়ে যাবে। তার কারণ হচ্ছে, যদিও প্রাথমিক পর্যায়ে আমরা রক্ষণশীল অবস্থা থেকে প্ল্যানটা করেছি, আমার বিশ্বাস যে আমরা ব্যবসাটা শুরু করলে এই রক্ষণশীলতা আমাদের দূর হবে। আমরা আরো খুব লুক্রেটিভ এই 15,000-কে আমরা আরো বাড়াতে পারবো, 50,000-কে আমরা আরো বাড়াতে পারবো, 1 লাখকে আমরা আরো বাড়াতে পারবো, 1.5 লাখকে আমরা আরো বাড়াতে পারবো, 20 লাখকে আরো, 25 লাখকে আরো বাড়াতে পারবো, 1 কোটিকে আরো বাড়াতে পারবো, বা 2 কোটিকে আমরা আরো বাড়াতে সক্ষম হব। এবং সেই সুযোগগুলো আছে, রয়্যালিটি বাড়ানোর সুযোগ আছে, ম্যাচিং বাড়ানোর সুযোগ আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু বাড়ানোর সুযোগ আছে। সেটা আপাতত আমরা ব্যবসা শুরু করার পর আমরা এই জিনিসটাকে চিন্তা করব। তাহলে আসেন আমরা আরেকবার রিভিউ করি। তাহলে আমরা প্রথম আয় পেলাম রিটেল প্রফিট, দ্বিতীয় আয় পেলাম আমরা রেফারেল কমিশন, তৃতীয় আয় পেলাম আমরা ম্যাচিং কমিশন ডেইলি, চতুর্থ আয় পেলাম আমরা সিলভার রয়্যালিটি, পঞ্চম আয় পেলাম আমরা গোল্ড রয়্যালিটি, ষষ্ঠ আয় পেলাম আমরা পিএইচডি রয়্যালিটি, সপ্তম আয় পেলাম আমরা কি ডায়মন্ড রয়্যালিটি, অষ্টম আয় হচ্ছে আমাদের এককালীন লিডারশিপ বোনাস, এবং নবম আয়টা হচ্ছে আমাদের রেফারেল কমিশন। রেফারেল কমিশনটা কি, বা অ্যাফিলিয়েটেড কমিশন, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে উদ্যোক্তা অ্যাপস এর কথা শুনেছেন যে আমাদের 3 প্রক্রিয়ায় আমরা পণ্য বিপণন করবো। একটা হচ্ছে ডেস্টিনি ওয়েবসাইট থেকে আমরা পণ্য বিপণন করব। এর পরবর্তীতে হচ্ছে কি, আমরা কি করব, আমরা ডিসকাউন্ট পয়েন্ট থেকে আমরা প্রোডাক্ট সেল করব, সেখান থেকে আমরা আয় করতে পারবো। আর আরেকটা হচ্ছে আমরা ইশপ থেকে আমরা আয় করতে পারবো। এখন আসেন ডিসকাউন্ট পয়েন্ট থেকে কিভাবে আমরা আয় করবো। ধরেন আমাদের একজন, আমি আশরাফ, আপনাদের একজন অ্যাসোসিয়েট, আমি একটা দোকানের সাথে ডেস্টিনি চুক্তি করিয়ে দিলাম, যে কোনো একটা দোকানের সাথে। এই চুক্তি করার সময় আমার ডিন নাম্বারটা সেখানে দিয়ে দিলাম। ওই দোকান থেকে যত প্রোডাক্টের যত পয়েন্ট যত বিক্রি হবে, সেই বিক্রির উপর থেকে ডেস্টিনি একটা কমিশন পাবে। ডেস্টিনি যা কমিশন পাবে তার 10% আমাকে রেফারেল কমিশনের হিসাবে, যতদিন ওই দোকানের সাথে এই ডেস্টিনি কার্যক্রম চলমান থাকবে ততদিন আমাকে কিন্তু ওই ডেস্টিনি যত টাকা কমিশন পাবে বা লভ্যাংশ পাবে, বার্তা পাবে, তার 10% কিন্তু আমাকে রেফারেল কমিশন হিসেবে প্রদান করবে। সেক্ষেত্রে ওই দোকান থেকে আমার ডাউনলাইন ক্রয় করুক, আমার আপলাইন ক্রয় করুক, আমার হেল্পলাইন ক্রয় করুক, ক্রস লাইন ক্রয় করুক, ডাজন্ট ম্যাটার, ওই দোকানের যত টাকা বিক্রি হবে সেখান থেকে ডেস্টিনি যত টাকা কমিশন পাবে তার 10% আমি রেফারেল কমিশন হিসেবে অর্জন করতে সক্ষম হব, যদি আমি দোকানটার সাথে আমি চুক্তি করিয়ে দিই। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে, যেই কাস্টমারটা পণ্যটা ক্রয় করবে, ধরেন আমরা তো ইতিমধ্যে যারা ডিস্ট্রিবিউটর হয়েছি, আমরা তো নতুন করে কাস্টমার তৈরি করব, তারা তো আবার নতুন করে ডিস্ট্রিবিউটর হবে। দেখেন, এখন আমি যখন কাস্টমার তৈরি করতে যাই, সেখানে কিন্তু আমি রেফারেন্সটা আমার দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমার রেফারেন্সের যিনি ডিস্ট্রিবিউটর হবেন তিনি কিন্তু আজীবন আমার ডিস্ট্রিবিউটর। তিনি যখন কোনো দোকান থেকে কোনো পণ্য ক্রয় করবেন, তার উপর থেকে কিন্তু আমার 10%, ওই কমিশনের 10% কিন্তু আমার জন্য বরাদ্দ থাকবে।
তার মানে আমি একটা দোকানকে রেফার করেও 10% আয় করতে পারবো। আবার আমি একজন কাস্টমারকে ডিস্ট্রিবিউটর বানিয়ে তার আজীবনের ক্রয়ের উপর থেকে কিন্তু আমি 10% কমিশন অর্জন করতে সক্ষম হব। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার আয়, যেটা আমরা এই কার্যক্রমটা শুরু করলে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। তাহলে আসেন এক নজরে আজকে টোটাল সেমিনারের বিষয়বস্তু বা সারসংক্ষেপটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে বর্ণিত পরিকল্পনা দ্বারা 2013 সালের প্রণীত আইনের অধীনে বিপণনযোগ্য সকল প্রকার পণ্য সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আবারও বলছি যে 2013 সালে যেই প্রোডাক্ট বিক্রি করার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে আমাদের বিপণন পরিকল্পনায়, সবগুলো প্রোডাক্ট আমরা অন্তর্ভুক্ত যেন করতে পারি সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমাদের এই পরিকল্পনাটা প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলো পণ্যর দিক থেকে এই প্রতিষ্ঠান ভিন্ন উচ্চতায় চলে যাবে এবং ক্রেতাগণ তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারবেন। ফলে ক্রেতা পরিবেশক হিসেবে আমাদের জন্য পণ্য সেবা বিক্রয় বিপণন করা অনেক সহজ হবে, যা আমাদের আয়ের ক্ষেত্রে একটা মূল ভূমিকা পালন করবে। এখন দেখেন, যদি আমাদের টার্গেট হচ্ছে আগামী 3 মাসে 30,000 দোকানের সাথে চুক্তিবদ্ধ হওয়া। এই 30,000 দোকানে হাজার হাজার আইটেম থাকবে। সবগুলো আইটেমের ক্রয় বিক্রয় থেকেও কিন্তু আমরা প্রোডাক্ট পয়েন্ট পাবো। আবার দেখেন, আমরা ইতিমধ্যে 18টা কোম্পানির সাথে চুক্তি করেছি। আমাদের এই চুক্তি করার প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। আমরা প্রথম অবস্থায় প্রত্যেকটা কোম্পানির একটা ফ্যামিলি প্যাকেজ করব। হ্যাঁ, যেমন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে স্কয়ার টয়লেট্রিজের আমরা একটা উইন্টার প্যাকেজ করেছি 10 পয়েন্টের। এসি এর একটা আমরা একটা ফ্যামিলি প্যাকেজ করেছি 10 পয়েন্টের। তারপরে আমাদের এই কয়েকদিনের মধ্যে আসতেছে আরএফএল এর একটা 10 পয়েন্টের প্যাকেজ। আমাদের কয়েকদিনের মধ্যে আসতেছে হক বিস্কুটস এর একটা 10 পয়েন্টের প্যাকেজ। হ্যাঁ, কোহিনুর কেমিক্যালের একটা 10 পয়েন্টের প্যাকেজ, ইউনিলিভারের একটা 10 পয়েন্টের প্যাকেজ। এরকম বাংলাদেশের স্বনামধন্য প্রত্যেকটা কোম্পানির আমরা একটা 10 পয়েন্টের প্যাকেজ, এটা হচ্ছে ইন্ট্রোডিউসিং প্যাকেজ, যেটাকে আমরা বলবো যে পরিচিত হওয়ার জন্য। এবং আমাদের পরিকল্পনা আছে যে এই প্রত্যেকটা কোম্পানির 100 পয়েন্ট 500 পয়েন্টেরও জয়নিং প্যাকেজ আমরা কিন্তু এই কোম্পানিগুলোর প্রত্যেকটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আমরা 500 পয়েন্টের একটা প্রোডাক্টের একটা প্যাকেজ করব। এবং পাশাপাশি আমরা ডিসকাউন্ট পয়েন্ট এবং ইশপ থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের পণ্য পাবো, যেটা দিয়ে আমরা খুব দ্রুত পণ্য পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হব। নাম্বার 2, বর্ণিত পরিকল্পনা। দেখেন, বলা হচ্ছে বর্ণিত পরিকল্পনা এই প্রতিষ্ঠানের পণ্য সেবার তালিকা সমৃদ্ধ করবে, যা অন্য যে কোনো প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে অতুলনীয় প্রতিষ্ঠানে রূপান্তর করবে। আপনি বাংলাদেশে আজকে যতগুলো এমএলএম কোম্পানি দেখবেন, ম্যাক্সিমাম কোম্পানির পণ্য তালিকাটা নির্দিষ্ট কিছু পণ্য দিয়ে সাজানো। বাট আপনি এখনো যদি দেখেন যে আমরা প্রাণ আরএফএল এর সাথে চুক্তিবদ্ধ হয়েছি, শুধু তাদেরই প্রোডাক্ট আছে 33,000। যদিও আমরা এখন আস্তে আস্তে প্রোডাক্ট প্রতিদিন আপ করার জন্য আমরা লোকবল নিয়োগ করেছি। হ্যাঁ, আপনাদের ডিন অ্যাক্টিভেশন, ডিন ভেরিফিকেশন, আইডি কার্ডের অ্যাপ্লাই, এগুলো যত দ্রুত গতিতে হবে আমাদের পণ্য সংযোজনের কার্যক্রম তত বৃদ্ধি পাবে। দেখেন, আমরা যদি বাংলাদেশের স্বনামধন্য 100টি কোম্পানির সাথে চুক্তি করি, তাহলে আমাদের এই পণ্য তালিকায় 1 লক্ষর বেশি প্রোডাক্ট থাকবে। এটাই কিন্তু কি স্বাভাবিক, এবং আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো পাবেন। নাম্বার 3, বর্ণিত পরিকল্পনা এই প্রতিষ্ঠানের পণ্য সংক্রান্ত বিনিয়োগ এর কঠিন অবস্থা থেকে মুক্ত করবে এবং স্বল্প বিনিয়োগ বা বিনা বিনিয়োগে শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার করে পণ্য বিপণনের সুযোগ সৃষ্টি করবে। দেখেন, আমরা বিগত সময়ে বিনিয়োগ করা ছাড়া কিন্তু আমরা পণ্য বিপণনে নিজেকে সম্পৃক্ত করতে পারতাম না। দেখেন, আমরা ডোরা, আরডিসি, আইআরডিসি যেইভাবে আমরা নেই না কিন্তু আমাদের একটা বিনিয়োগ ছিল, যেখান থেকে আমরা প্রোডাক্ট সেল করতাম। এখন আসেন, আপনি আপনার বাড়ির সামনের দোকানটার সাথে আমাদের চুক্তি করিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই দোকান থেকে আপনার ডাউনলাইনে পণ্য ক্রয় করছে। ওই যে দোকানটার সাথে আপনার চুক্তি করালেন, সেখানে কি আপনার কোনো আর্থিক বিনিয়োগ আছে? না, আপনার একটা বিনিয়োগ আছে, সেটা হচ্ছে প্রযুক্তিগত বিনিয়োগ। আপনি সেই দোকানদারের কাছে অ্যাপসটা ডাউনলোড করে আপনার রেফারেন্সের দোকানটা আপনি কি করেছেন? অ্যাফিলিয়েট করে দিয়েছেন, চুক্তি করে দিয়েছেন। এখন ওই দোকানে যত বিনিয়োগ আছে, বিনিয়োগ ওই দোকান মালিকের, বাট সেই দোকান থেকে যত প্রোডাক্ট সেল হবে, আপনার কাস্টমাররা ডেস্টিনি এনএফসি কার্ড ব্যবহার করে যত পণ্য ক্রয় করবে, সেখান থেকে কিন্তু আপনি কমিশন অর্জন করতে সক্ষম হবেন। তাই এখন আর আমাদেরকে বিনিয়োগ করতে হবে না, অন্যের পুঁজি আমাদের রুচি, এই হচ্ছে এই ক্ষেত্রে আমাদের স্লোগান। নাম্বার 4, বর্ণিত পরিকল্পনা এই প্রতিষ্ঠানকে পণ্য সংরক্ষণ, সরবরাহ এবং এই সংক্রান্ত বিশাল ব্যয় ও কর্মকাণ্ড পরিচালনা থেকে মুক্ত রাখবে। দেখেন, আপনারা অনেকে হয়তো জানেন না
যে আমাদের সাথে যে কোম্পানিগুলোর চুক্তি হচ্ছে, প্রাণ, স্কয়ার, ইউনিলিভার, এসিআই, সবাই আমাদেরকে বলছে যে আমরা একবারে জেলা পর্যায়ে পণ্যগুলো পৌঁছে দিব। তাহলে দেখেন আমাদের ওয়্যার হাউসের প্রয়োজন হবে না, শিপিং হ্যান্ডেলিং এর প্রয়োজন হবে না, আমাদের পণ্য সংরক্ষণের জন্য প্রয়োজন হবে না, গুণগত মান অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যে ফ্যাসিলিটিস গুলো ডেভেলপ করতে হয় সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের করতে হবে না। স্ব কোম্পানি তাদের গুণগত মান অক্ষুণ্ণ রেখে তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের ক্রেতা পরিবেশকদের কাছে পণ্যটা পৌঁছে দিবে। এতে করে যেটা হবে, আমাদের পণ্য বিপণন ব্যয়টা কমে যাবে, আমাদের এই ডেলিভারি কস্টটা কমে যাবে। পাশাপাশি দেখেন আমরা এখন প্রোডাক্ট পাঠাচ্ছি, আমাদের যে প্রোডাক্ট গুলো পাঠাতে হয় যেটা বিভিন্ন কোম্পানি পাঠাবে না, সেই প্রোডাক্ট গুলো আমরা জিপিওর মাধ্যমে পাঠাচ্ছি। ইনশাল্লাহ জিপিও আমাদের সাথে যে রেট দিয়েছে সেই রেট আপনারা গতানুগতিক ই কমার্স থেকে যে ডেলিভারি চার্জ দেন তার অর্ধেকের চেয়েও কম। হ্যাঁ, যেমন ঢাকার ভিতরে আমি যদি কোনো ই কমার্স প্রোডাক্ট অর্ডার করি আমাকে ডেলিভারি চার্জ দিতে হয় মিনিমাম 1 কেজির মধ্যে 60 টাকা। অথচ আমরা আপনাকে ঢাকার মধ্যে এই এই প্রোডাক্ট যদি 1 কেজির কম হয় আমরা আপনার কাছ থেকে 19 টাকা নিয়ে আপনাকে পণ্যটা পৌঁছে দিতে পারবো। যদি 2 কেজি হয় তাহলে গতানুগতিক ই কমার্স কোম্পানিগুলো নেয় হলো 90 টাকা। সেখানে আমরা 2 কেজি হলে আমরা এই 19 টাকার সাথে আর 10 টাকা অ্যাড করবো, 29 টাকা। মানে এর পরবর্তীতে যত কেজি অ্যাড হবে 10 টাকা করে প্রোডাক্টের ক্যারিং কস্ট বাড়বে। এতে আমাদের প্রশাসনিক ব্যয়টা কমবে, আপনাদের প্রশাসনিক ব্যয়টা কমবে, এতে আমাদের আয়টা বৃদ্ধি পাবে, মুনাফাটা বৃদ্ধি পাবে, যেটা আমরা আপনাদেরকে কমিশন ইনসেন্টিভ আকারে আমরা আপনাদেরকে দিতে পারবো। নাম্বার 6, সর্বোপরি বর্ণিত পরিকল্পনা এই প্রতিষ্ঠানে আর্থিকভাবে ঝুঁকিমুক্ত করবে এবং অন্যের বিনিয়োগে পণ্য বিপণনের সুযোগ সৃষ্টির মাধ্যমে বৃহৎ পরিসরে পণ্য বিপণনের সুযোগ সৃষ্টি করে দিবে। দেখেন সম্পূর্ণ পণ্য নির্ভর পদ্ধতি, যেখানে আমাদের নিজস্ব কোনো বিনিয়োগ নাই, যার কারণে আমরা সম্পূর্ণ বিনিয়োগ মুক্ত থেকে, ঝুঁকি মুক্ত থেকে আমরা বিশাল পণ্য সেবার সম্মান নিয়ে আমরা বিপণন কার্যক্রম পরিচালনা করতে পারবো। এবং সর্বোপরি বলা হচ্ছে, কথায় আছে যার পণ্য যত বেশি তার ক্রেতা তত বেশি, যার ক্রেতা যত বেশি তার বিক্রয় তত বেশি, আর যার বিক্রয় যত বেশি তার লাভ তত বেশি, আর যার লাভ যত বেশি তার স্থায়িত্ব তত বেশি। তাহলে এই কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে বাংলাদেশের যে কোনো কোম্পানির তুলনায় আমাদের পণ্যের সেবার সংখ্যা অনেক বেশি হবে। যেহেতু আমাদের পণ্য সেবার সংখ্যা যেহেতু বেশি হবে, সেহেতু আমাদের বিক্রয় ক্রেতা তত বেশি হবে, আমাদের ক্রেতা যত বেশি হবে আমাদের বিক্রয় তত বেশি হবে, আমাদের বিক্রয় যত বেশি হবে আমাদের লাভ তত বেশি হবে, আর আমাদের লাভ যত বেশি হবে আমাদের প্রতিষ্ঠানের স্থায়িত্ব ও তত বেশি হবে। তার কারণ হচ্ছে আপনি যত বেশি আয় করতে পারবেন আপনি তত বেশি কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি মনোযোগী হয়ে কাজ করবেন। ফাইনালি, যেহেতু প্রযুক্তিটা আমাদের পদ্ধতিটা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর একটা পদ্ধতি, তাই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আমি আবারও বলছি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাস্টমার বা ডিস্ট্রিবিউটরগণ মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ বা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে, ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি পণ্য সেবা রিকুইজিশন বা আপনি অর্ডার করতে পারবেন। অনলাইন পেমেন্ট গেটওয়ে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, সূর্য পে আমাদের অনলাইন পেমেন্ট সাপোর্ট দিচ্ছে। এই সূর্য পের মাধ্যমে আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যেটা আমাদের জন্য একটা যুগান্তকারী সম্ভাবনা তৈরি করে দিয়েছে সূর্য পে। সূর্য পে আমাদেরকে অফার করেছে যে সূর্য পে এর মাধ্যমে পেমেন্ট করলে আপনি 19টি ব্যাংকের, আবারও বলছি 19টি ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে 2 বছর, সর্বোচ্চ 2 বছরের ইএমআই তে আপনি পণ্য ক্রয় করার সুযোগ পাবেন। মানে কার্ড দিয়ে পণ্য ক্রয় করলে আপনি কিস্তিতে পণ্য ক্রয় করার সুযোগ পাবেন 19টি ব্যাংকের ব্যাংক কার্ডের মাধ্যমে। হ্যাঁ, মোট 37টি প্রক্রিয়ায় আপনি সূর্য পে এর মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। সেখানে নগদ, বিকাশ, উপায়, বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপস গুলো থাকবে, অনলাইন ব্যাংকিং থাকবে, মোবাইল ব্যাংকিং থাকবে, ওয়ালেট গুলো থাকবে, ক্রেডিট কার্ড থাকবে, ডেবিট কার্ড থাকবে। এই মোট 37টি প্রসেসে আপনি কি করতে পারবেন, আপনি আমাদের পেমেন্ট করতে পারবেন এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন। যেখানে আমি আবার দেখাচ্ছি যে ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস, ডিবিবিএল, নেক্সাস, কিউ ক্যাশ, ফার্স্ট ক্যাশ, বিকাশ, রকেট, এম ক্যাশ, মাই ক্যাশ, আইএফসি, নগদ, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই ব্যাংক এশিয়া, হ্যাঁ,
ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, এভাবে 37টা ওয়েতে আপনি কি করতে পারবেন, আপনি আমাদের প্রোডাক্টের প্রাইস আপনি পে করতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এমএলএম আইনটা দেখেন তাহলে সেখানে একবার স্পষ্ট ভাবে বলা হয়েছে যে ক্রেতা পরিবেশকদের সাথে সকল লেনদেন ব্যাংকিং চ্যানেলে করতে হবে। তাহলে এই যে ব্যাংকিং চ্যানেলে করতে হবে, এই বাধ্যবাধকতাটা কিন্তু আমরা ফুলফিল করেছি আমরা এই আমাদের এই পেমেন্ট গেটের মাধ্যমে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আমাদের জন্য প্রতিবন্ধকতা হয়েছে যে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে গেলে একটা ব্যাংক চার্জ দিতে হয় বা পেমেন্ট চার্জ দিতে হয়, যেটা আমাদের জন্য একটু বাড়তি ব্যয় হবে, বাট এটার নিরাপত্তাটা আমাদের অধিকভাবে কি হবে, আমাদের নিশ্চিত হবে। এবং পাশাপাশি যেটা আমি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে যে আমরা আধুনিক সিস্টেমে আপনাদেরকে ডেলিভারি করে দিব। আপনারা যেরকম এখন এনএফসি ডেলিভারিটা ট্র্যাকিং সিস্টেম পাচ্ছেন, যে আপনার অর্ডার করলে আপনি দেখবেন অর্ডার করেছেন আপনি, দেন আমরা যখন অর্ডারটা অ্যাকসেপ্ট করব সেটা দেখবেন আপনার অর্ডার কনফার্ম হয়েছে, আপনার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে, আপনি ট্র্যাক করতে পারবেন। দেন যখন আমরা প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য প্যাকেটিং করব তখন দেখাবে যে আপনার প্রোডাক্টটা প্যাকেট হচ্ছে। আমরা যখন যে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করব তখন আপনাকে দেখাবে যে এই কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে ডেলিভারি হচ্ছে, এবং আপনার প্রোডাক্টটা ডেলিভারি পাওয়ার পরে আপনি সেখানে রিসিভ কনফার্ম করলে ডেলিভারি কনফার্মেশনটা চলে আসবে। একবারে টোটাল আমরা চেষ্টা করব ঢাকার মধ্যে 3 কর্মদিবসের মধ্যে এবং ঢাকার বাইরে 5 কর্মদিবসের মধ্যে আপনাদের কাছে প্রোডাক্ট গুলো পৌঁছে দেওয়ার জন্য। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের সমস্ত আর্থিক লেনদেন হচ্ছে অনলাইন মোবাইল ব্যাংকিং সিস্টেমে বা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, যেখানে নতুন চমক হচ্ছে যে আমরা 19টি ব্যাংক কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা ইএমআই তে বা কিস্তিতে আমরা পণ্য ক্রয় করতে সক্ষম হব। আমরা কিস্তিতে পণ্য ক্রয় করব ঠিকই, কিন্তু আমরা পয়েন্ট কিন্তু পেয়ে যাবো এককালীন। তো এটা আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বা আপনারা আনতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো সর্বশেষ যেটা আমি বলবো যে সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রচেষ্টার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি ডেস্টিনি 2000 লিমিটেডের এই বিপণন পরিকল্পনাটিকে আধুনিকায়ন করার জন্য, আপনাদের জন্য গ্রহণযোগ্য, প্রয়োগযোগ্য এবং আইনকে যথাযথভাবে প্রয়োগ করে একটা আধুনিক বিপণন পরিকল্পনা প্রণয়ন করার জন্য। এবং আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছি, আমরা তার কাছে আরো সাহায্য কামনা করছি যেন সৃষ্টিকর্তা আমাদেরকে আরো নতুন নতুন আইডিয়া আমাদেরকে দেন, যেন সেই আইডিয়া অনুযায়ী আমরা আমাদের বিপণন পরিকল্পনাকে আরো সমৃদ্ধ করতে পারি। এবং পাশাপাশি আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছি যে এই ডেস্টিনি 2000 লিমিটেড কে নিয়ে যে স্বপ্ন আমরা দেখছি, যে পরিকল্পনা আমরা করেছি, আমাদের মাঝে লালিত যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূরণ করার তৌফিক দান করেন এই ডেস্টিনি 2000 লিমিটেড এর মাধ্যমে। যাই হোক, আমি প্রায় 1 ঘন্টার মতো আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমার বিশ্বাস যে যদিও এই অনলাইন প্রেজেন্টেশনে আমি খুব একটা অভ্যস্ত না, আরো 1, 2, 3 বা 4 বার নিলে হয়তো অভ্যস্ত হয়ে যাব। তো তখন আরো সাবলীল ভাবে আমি আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করতে পারবো। তবে আমি এতটুকু বলতে পারি যে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি এই অনলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের এই বর্তমান বিপণন পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিতে। এবং আমার বিশ্বাস আপনারা যারা মনোযোগ সহকারে শুনেছেন তারা এই ধারণাটা পেয়েছেন। আমি আপনাদেরকে সতর্কতার সহিত একটি কথা বলতে চাই যে আমাদের এই বিপণন পরিকল্পনাটি 2013 সালের আইন দ্বারা অনুমোদিত একটি বিপণন পরিকল্পনা, আইনকে অনুসরণ করে একটা অনুমোদিত মানে প্রণীত একটা বিপণন পরিকল্পনা, যেটা আমরা বোর্ড সভায় আমরা উপস্থাপন করেছি এবং বোর্ড কর্তৃক এই বিপণন পরিকল্পনাটি RJSC তে জমা দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এবং ব্যবসার প্রাক প্রস্তুতি আমরা এই বিপণন পরিকল্পনা অনুযায়ী আমরা সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভবিষ্যতে এই বিপণন পরিকল্পনার প্রয়োজনীয় সংযোজন, সংশোধন এগুলো আসতে পারে, বাট এখন পর্যন্ত আমাদের বিপণন পরিকল্পনা এতটুকুই আছে। তো দীর্ঘক্ষণ আপনারা আমার বক্তব্য মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে এই বিপণন পরিকল্পনা আপনাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনলাইন সভায় আপনারা কষ্ট করে অংশগ্রহণ করার জন্য ডেস্টিনি পরিবারের পক্ষ থেকে, ডেস্টিনি বোর্ডের পক্ষ থেকে, ডেস্টিনি ম্যানেজমেন্টের পক্ষ থেকে, ডেস্টিনির সকল শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে, ডেস্টিনির সকল
ফাউন্ডার ডিরেক্টরদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আগামী শুক্রবার, আপনাদের সাথে আবার সরাসরি আমার দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে, আপনাদের সকলের সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।